গল্পস্রোত চ্যানেলে আপনারা শুনছেন আখতারুজ্জামান ইলিয়াস রচিত খোয়াবনামা উপন্যাসটি। আজ শেষ পর্ব। শরাফত মণ্ডল ছাতা বন্ধ করতে করতে কাদের দোকানে ঢুকতেই ফুল ইউনিফর্মে মোড়ানো তহসিন উদ্দিন চেয়ার থেকে উঠে দাঁড়ায় এবং একটু উপর হয়ে মণ্ডলকে কদমবুসি করে। মণ্ডল হাসি হাসি মুখ করে বলে, থাক থাক, বেঁচে থাকো। কদমবুসি না করলেও আমতলির দারোগাও আসসালামু আলাইকুম বলে পাছাটা চেয়ার থেকে ইঞ্চি দুয়েক উঠিয়ে ফের ঠিক মতো বসে। হাটে এই সাত সকালে পুলিশের জিপ গাড়ি দেখে মণ্ডল খানিকটা আঁচ করেছিল, কিন্তু তমিজকে খুঁজতে টাউনের পুলিশ আসে কোন আইনে? গফুর মিষ্টির আয়োজন করেছিল আগেই। খেতে খেতে ছানায় ভেজাল ও মিষ্টির মান নিয়ে নিয়মমাফিক আলোচনায় যোগ দিয়ে শরাফত সরাসরি জিজ্ঞেস করে, তোমরা তমিজের কোনো হদিস করাবার পারলা না? আমতলির দারোগার চোখে মুখে একটু অসন্তোষ। ধরা তো যাই, কিন্তু বড় মানুষরা যদি আসামিকে শেল্টার দেয় তো? আরে বলেন কি, আপনার কাজ আপনি করেন তো, আপনাকে বাধা দেবে কে? কাদের প্রতিবাদ করে এবং আশ্বাসও দেয়। আমি তো আপনাদের এসপি সাহেবের সেদিন মুখের উপর বললাম, এইসব চোর ডাকাত ছাড়া থাকলে নিরীহ শান্তিপ্রিয় মানুষ শান্তিতে থাকে কি করে? গ্রিন সিগন্যাল থানাওয়ালারা পেয়েছে সপ্তাহ তিনেক আগে। এর মধ্যে একবার বাড়ি এসে তহসিন তমিজের ঘর ভালো করে দেখেও এসেছে, তবে সে গিয়েছিল প্লেন ড্রেসে। আমতলির দারোগাকে খোলাখুলি বলেও দিয়েছে আসামি তো তাদের জ্ঞাতিগোষ্ঠীর মধ্যেই পড়ে, আবার মণ্ডলরা তাদের পেছনে লেগেই রয়েছে। অফিসিয়ালি তমিজের বাড়ি সার্চ করতে যাওয়াটা তার জন্য নিরাপদ নয়। আমতলির দারোগা এখন যাচ্ছে নিজ গিরির ডাঙায় তমিজের শ্বশুর বাড়ি সার্চ করতে। এলাকার সবচেয়ে বড় মুরব্বীর সঙ্গে একটু পরামর্শ করবে। তহসিন এসেছে পরিচয় করিয়ে দিতে, তাকে আবার এক্ষুনি ফিরে যেতে হবে। তহসিন বলে, হুরমতুল্লাহ তো আপনার পুরনো বর্গাদার, আপনি বললে তাকে ধরবে, আপনি না করলে এমনি গিয়ে খোঁজে আসুক। হুরমতুল্লাহ মানুষ ভালো, সোজা মানুষ আর কি। তমিজের সাথে বেটিক নিকা দিয়ে এখন মুসিবতে পড়েছে। আমি অনেক মানা করেছিলাম, মাঝে বেটার সাথে কুটুম্বিতা। তহসিনের সামনে প্রসঙ্গটি এড়িয়ে যেতে সতর্ক হয়ে মণ্ডল বলে, জেল খাটা কয়েদের সাথে আত্মীয়তা করে এখন নিজেই ভুগিচ্ছে। জমি তো মেলা দিছিলাম, বর্গা করিচ্ছিল। এই বিয়েটা দেওয়ার পর খালি মোষের দিঘির আশেপাশের কিছু জমি ছাড়া সব ফেরত লিছি। ভাবছিলাম সবই কাটালি, পরে দেখলাম বুড়া মানুষ। আর তোমরা তমিজেক বানলে হুরমতুল্লাহ বেটিক ফিরলিকা দিবি অন্য জায়গাত। তহসিন উৎসাহ পায়। তমিজকে ধরার জেদ তার দিন দিন আরো জোরে সোরে চেপে বসেছে। সে নিশ্চিত ওই ডাকাতটাই মাছিপাড়ার মানুষদের খেপাচ্ছে, আর ওর সঙ্গে কুসুমটার একটা যোগাযোগ আছে। মেয়েটার এমন চমৎকার ফিগার, কালো মুখে অস্পষ্ট আলোর আভা, সারা জীবন কাটালো বোকাশোকা গর্ধ বুড়োর সঙ্গে। এখন সতীনের গোয়ার টাইপের কুচ্ছের ছেলের গায়ের গরম খায়। তহসিন ক্রিমিনাল তো কম চড়ালো না। ব্রিটিশ আমলের আনডিভাইডেড বেঙ্গল থেকে শুরু করে কয়েকটা ডিস্ট্রিক্ট, কতগুলো থানায় চোর ডাকাত ঠেঙিয়ে আসছে সে আজ 8 বছরের উপর। কুসুমের দিকে তাকিয়ে বোঝা যায় ওই তাগড়া বডিতে মাগি পারে না হেন কাজ নাই। বডির চেয়েও ডেঞ্জারাস হলো তার নিঃশ্বাস। এ পর্যন্ত 2বার সে তার কাছাকাছি গেল। কুসুম একবার গন্ধ নিতে শুরু করলে তহসিনের গা শিরশির করে। মাগি বুঝি তহসিনের ব্রেন, হার্ট, ইন্টেস্টাইনের ভেতরের সবকিছু কারেক্টলি আইডেন্টিফাই করে ফেলল। একটা প্রবলেম তার বাপকে নিয়ে। কালামাছের বুদ্ধিশুদ্ধি তো কম নাই। এরকম একটা মানুষ, কুসুমের জন্য তার এত টান কিসের? তাকে কিছুতেই বিশ্বাস করানো যায় না যে মাঝিপাড়াকে তমিজ খেপাচ্ছে কুসুমকে দিয়ে। না, কুসুমের কোনো দোষ মানুষটা দেখতেই চায় না। কেন? এটা কি কাতলাহার বিলের সেই জিন না ভূতের সঙ্গে তমিজের বাপের কানেকশনের ভয়ে? কুলসুমের দাদা চেরাগালি সেই জিনের খাসবান্দা ছিল বলেই কি বাপ তার কুলসুমকে ঘাটাতে এত ভয় পায়? বুদ্ধি পরামর্শ বরং দিতে পারে শরাফত মণ্ডল। হাজার হলেও জমি জমা নিয়েই থাকে। জমির মতোই ধীর স্থির। মাছেদের মতো মাছের ছটফটানি এদের থাকে না। বড় গেরস্থ মানুষ, বুদ্ধি একেবারে পাকা। হরমতুল্লার বেটির কথা কবার পারি না, শরাফত বলে, কিন্তু হরমতুল্লাহ তুমি যে ঘরত থাকবার দিবি বিশ্বাস করা কঠিন। তবে তোমার দেখার কথা তো ভালো করেই দেখো। না, দেখবেন তো উনি। তহসিন আমতলি দারোগাকে দেখিয়ে দেয়, এলাকাটা তো আমার জুরিসডিকশনে নয়। আমি এখন ফিরে যাচ্ছি টাউনে।
তেভাগার কিছু নেতা ধরা পড়েছে, আজ কোর্টে ওঠানো হবে। তো ইনি হাজার হলেও নতুন মানুষ, আবার বাড়িও এদিকে নয়, পাবনার মানুষ। তো সার্চের সময় এলাকার একজন গণ্যমান্য লোক থাকা দরকার। সেই গণ্যমান্য লোকটি হওয়ার ভয়ে শরাফত মণ্ডল কাতর হলে তহসিন তাকে বাঁচায়। আমার বাবাকে বলেছি, তো বাবা বোধহয় একেবারে হরমতুল্লাহ বাড়িতেই চলে যাবেন। জিপ নিয়ে তহসিন টাউনে চলে যাবার পরপরই আমতলীর দারোগা 2 জন কনস্টেবল নিয়ে রওনা হলো নিজ গিরিটাঙ্গার দিকে। ভাদ্রের ভ্যাপসা গরমে নিজ গিরিটাঙ্গার রাস্তা, কাটা পাট ও পাকা আউশের জমি, এমনকি গাছপালা থেকেও আগুনের ভিজে ভিজে হলকা আসছে। জমিতে মানুষ আউশ কাটছিল, কোনো কোনো জমি থেকে কাটা পাট নিয়ে যাওয়া হচ্ছিল খালের দিকে। গরমে কেউ কেউ দম নিচ্ছিল আম গাছের তলায়। পুলিশ দেখে খুরপি কাস্তে নিয়ে সব ছুটতে শুরু করে। এলোমেলোভাবে দৌড়াতে গিয়ে কেউ কেউ পড়ে যায় পুলিশের একেবারে সামনে। হরমতুল্লাহ বসেছিল তার পুরনো বর্গা করা জমির আলে কুলগাছের তলায়। পাটের ফলন এবার ভালো নয়, আষাঢ়ে বর্ষণ এবার একেবারেই কম। আল্লাহর গজব না পড়লে এরকম কখনো হয়? আর ঝড়, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই 3 মাসে যতবার বৃষ্টি ততবার ঝড়। আজ ভাদ্রের প্রায় শেষ, বৃষ্টি কোথায়? একে গরম, তাতে খন্দের এই হাল দেখে হরমতুল্লাহর মাথা ঘুরে। কিছুক্ষণ পাট কাটলেই বমি বমি লাগে। সেদিন ছাইহাটার করিম ডাক্তার সাইকেলে এদিক দিয়ে যাবার সময় একদণ্ড দাঁড়িয়েছিল। বলে গেল লেবু আর চিনি দিয়ে শরবত খাবে দিনে অন্তত 2 বার। দুপুরবেলাটায় তার খুব খিদে পায়। তা পান্তার শানকিতে পানিই বেশি, ভাতের দানা মনে হয় গোনা যায়। তার তখন ইচ্ছে করে খুব ঝাল শুটকির ভর্তা দিয়ে 2 শানকি ভাত খায়, খুব তাড়িয়ে তাড়িয়ে। এখন সুপথ্য চিনির লেবুর শরবত বা কুপথ্য ঝাল শুটকির ভর্তা মাখা ভাত কিছুই না জোটায় এবং আবার ভালো না হয়, সে বেশ মনমরা। নবিতন ছুটতে ছুটতে এসে হাঁপায় আর বলে, বাবজান, পুলিশ, বাড়ির পুলিশ লাগিয়েছে। মনমরা হরমতুল্লাহ নতুন বাছরের মতো তিরিং করে উঠে দাঁড়ায় এবং সোজা তাকায় দক্ষিণ পূর্বে, সেদিক মণ্ডল বাড়ি। ওই বাড়িটিকে সবচেয়ে নিরাপদ জায়গা বিবেচনা করে ওদিকে পালাবার জন্য সে পা বাড়ায়। নবিতন বলে, বাবজান, ঘরত চলো, ঘরত পুলিশ। বাড়ির বাইরে বেঞ্চে বসে রয়েছে আমতলীর দারোগা। ঘামে ভিজে গামছায় তাকে হাওয়া করতে গেলে হরমতুল্লাহ দারোগার ধমক খায়, রাখো, তোমার জামাইকে বার করে দাও। একটু তফাতে কালামাঝিকে দাঁড়িয়ে থাকতে দেখে হরমতুল্লাহ চোখ মুখ কুচকে আসে। এতে তার পুলিশের ভয়টা একটু চাপা পড়ে। এখন তার কুটুম্বিতাকেই যদি কাজে লাগানো যায়, এই ভরসায় সেই কালামাঝিকে তোয়াজ করে। আপনাদেরও বউ ভালোই আছে। কালামাঝি বৈবাহিক সূত্রের আত্মীয়তাকে কিছুমাত্র আমল না দিয়ে বলে, ভালো তো থাকারই কথা, তোমার জামাই তোমার বেটিক তো টাকা পয়সা কাপড় চোপড় সবই দিয়া যায়, ক্যাঙ্কা করে দেয়। দারোগার ইশারায় একজন কনস্টেবল ইউনিয়নের বোর্ডের চৌকিদারকে নিয়ে চলে যায় বাড়ির পেছনের ভিটায়। ফুলজানের জেদেই এবার সেখানে প্রথম আউশের আবাদ করা হয়েছে। ধান গাছগুলো গরমে ঘামে এবং ধান ক্ষেতের তাপে কনস্টেবলের গায়ে ফোসকা পড়ার জো হলে সে বোট পায়ে খচমচ করে তার মধ্যে হাঁটে। নবিতন নিজেই এসে কালামাঝিকে কদমবুসি করে এবং বলে, আপনি বাড়ির মধ্যে চলেন। কালামাঝি তার আর্জি কবুল করে এবং দারোগার দিকে তাকালে সেও তাকে ভেতরে যাওয়ার জন্য ইশারা করে। পেছনে যায় একজন কনস্টেবল। পুলিশদের খেতে দেওয়ার মতো ঘরে কিছুই নাই। কনস্টেবল বাড়ির ভেতরে এদিক ওদিক আসামি খুঁজে, আর নবিতন ও ফুলজান তাদের আপ্যায়নের জন্য কি দেওয়া যায় তারই খুঁজে এখানে ওখানে হাতড়ায়। বাপের ঘরের মাচার নিচে হাড়ি পাতিলে চিরা মুড়ি খই কিছু থাকতে পারে মনে হলে ফুলজান হামাগুড়ি দিয়ে ঢোকে মাচার তলায়। মাটির একটা হাড়ি ধরে টানতেই ফুলজান চিৎকার করে ওঠে। চিকন কালো একটা সাপ মাথা তুলে তার দিকে ফনা নাচায়। ঘরে লোকজন আসতে না আসতেই দুধ ভাত না পেয়েও কোনো উৎপাত না করেই সেই সাপ চলে যায় উঠানের দিকে। কালামাছি লাফ দিয়ে উঠে উঠানের ভেতর এবং কনস্টেবল বলে, আরে এ যে গোখরো সাপ। দারোগা চলে আসে উঠানে। সাপটা তখন রান্নাঘরের পাশ দিয়ে চলে যাচ্ছে বাড়ির পেছনের ভেটায়। দারোগা তার লেজ ছাড়া আর কিছুই দেখতে পায়নি, তবে পদাধিকার বলে সে রায় দেয়, এই সাপের জোড়া আছে, সাপ তোমরা পোষো নাকি? সাপের ভয় কাটাতে রাগ করে হরমতুল্লার উপর। এরপর ওই ঘরে দূরের কথা, উঠানেও কেউ যায় না। বাইরে গাবতলায় বেঞ্চে বসে দারোগা বাড়ির লোকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। ফুলজানের মা কোনো জবাবই দিতে পারে না।
মাঝখান থেকে মুখের উপর ঘুমটা বেশি করে টানতে গিয়ে তার শাড়ির পাছার উপর অনেকটা ফেসে যায়। ফুলজানকে জিজ্ঞাসা করার সময় চেয়ে কথা বলে কালামাঝি। কালামাঝি বলে, তমিজ তোমার কাছে টাকা পয়সা দেওয়া যায় কখন? তখন মাঝিপাড়ার মানুষ কেটা কাটা থাকে। মাঝিপাড়ার মানুষে এই বাড়িতে আসবার দিবি কেটা? রাগে ব্রহ্মাণ্ড জ্বলে গেলেও কালামাছি সামান্য একটু ঝাঁজ মিশিয়ে জিজ্ঞেস করে, টাকা আর কাপড় দেয় কেটা? ফুলজান ফের ফুঁসে উঠতে মুখ তুলছিল, তার আগেই হুরমতুল্লাহ তাকে আটকায়। কাদের মিয়া 2বার টাকা দিছিল, পুরানা পিরানো দিছে। ধরেন শরাফত মণ্ডল তো হামাগরে একই বংশের মানুষ, হামার বিটির বিপদ দেখা। বুড়া, তোমার মরণের আর বাকি কত? কালামাঝি হুরমতুল্লাহ বয়সের দিকে ইঙ্গিত করে, মিশা কথাগুলো কৌকেন কোন মুখে? তোমার আখেরাতের ভয় নাই? কাদের মিয়া টাকা দিল কুটি থেকে? কালামাছি ফেরারি তমিজের সঙ্গে মণ্ডলদের যোগাযোগের কথাটা দারোগার কাছে স্পষ্ট করতে চায়। তমিজকে দিয়ে মাছিপাড়ায় ঝামেলা করতে চাইছে এই শালার মণ্ডলের গোষ্ঠী, কিন্তু দারোগা কাদেরের ব্যাপারে কোনো উৎসাহই দেখায় না। কাদেরের অনুমোদন ছাড়া এই বাড়িতে আজ তার আশাই সম্ভব হতো না। দারোগা ফুলজানকে দেখায় অন্যরকম ভয়। তমিজকে না পেলে তোমাদের এই বাড়ি ক্রোক করা হবে, তা জানো? ফুলজানের ঘ্যাগের ভেতর থেকে ফুস করে উঠে একটু আগে দেখা গুখরো সাপ। এই বাড়ি কি ওর বাপের? ঠিক কথা। দারোগা একমত হয়েও অন্য যুক্তি দেখায়, তোমার বাপের বাড়ি, কিন্তু তোমার বাপের বাড়ি তো পাবে তোমরা কয় বোন? তোমার হিস্সা আছে না এখানে? তোমার সম্পত্তিতে তোমার স্বামীর হিস্সা থাকবে না? নিজের বিষয় সম্পত্তির মালিকানার বেদখল ঠেকাতে অস্থির হয়ে ওঠে হুরমতুল্লাহ। মাঝির বেটাক জামাই করে আমার সর্বনাশ হলো গো দারোগা সাহেব। ছেলের জুনিয়র সহকর্মীর সামনে কালামাছি উসখুস করে, তাকে উদ্ধার করে ফুলজান। ওর আবার বাড়ির হিস্সা কি? আমি ওর ভাত খাই? আমার বিটি হোসে একটা খবর লিছে, ওই আমার কিসের স্বামী, ওর ভাত আমি কামু না। তালাক দেবে? দারোগার প্রশ্নের জবাব দেয় হুরমতুল্লাহ, আপনারা তুমি যে ধরেন চাই নাই ধরেন, ওই জেলের থাকুক চাই ঘাটাত ঘাটাত ঘুরুক, আমি আমার বিটির তালাক লিমুই। শরাফত মিয়ার সাথেও আমার কথা হচ্ছে, তাইও এই কথাই কছে। শরাফত মণ্ডলের এরকম প্রতিপত্তি কালামের জন্য সুখের নয়। বিরক্ত হয়ে সে অন্যদিকে তাকিয়ে থাকে। দারোগা উঠে দাঁড়িয়ে বলে, এখানে লাভ হবে না, চলেন, তমিজের বাড়িতেই চলেন। তহসিন সাহেব প্রথমে তাই যেতে বলেছিলেন। কালামাঝি রাজি হয় না। আরে এখন ওখানে যায় লাভ নাই, আমার বাড়ির সাথে ওর ঘর, আমি জানি না। দারোগা তবু যাবো যাবো করতে থাকলে কালাম বলে, তমিজ আসলেও অনেক রাতে আসবার পারে, যদি যান তো একদিন আটকা যাওয়া লাগবে অনেক রাত হলে। দুপুরবেলার প্রচণ্ড গরমে দারোগার কাছে কালামের প্রস্তাব গ্রহণযোগ্য হয়, তবে যাবার তারিখ এখনই সে বলতে পারে না। ফুলজানের এক একবার মনে হয় তমিজের ভাত সে খাবে না। যে ভাতার মাসের পর মাস পালিয়েই থাকে, তার জন্য আবার অত আহ্লাদ কিসের? ভাত না খেলে তার কি হয়? আজই তালাক পায় তো বাবজান কালই তার নিকা দিতে পারে। হুরমতুল্লাহ বলে, এবার খাঁটি চাষির ঘরের ছেলের সাথেই বিয়ে দেবে ফুলজানের। পুলিশ চলে যাবার আগেই আরও ভ্যাবসা হতে লাগলো। গরম একেবারে অসহ্য হয়ে উঠল। তারপর হঠাৎ করে মেঘ করে বৃষ্টি নামলো ঝমঝম করে। বেশিক্ষণ নয়, সন্ধ্যার প্রায় সঙ্গে সঙ্গেই বৃষ্টি থেমে গেল। আকাশে লেগে রইল টুকরো টুকরো মেঘ। কাদার মধ্যে বেটিকে কোলে করে ফুলজান বেরোলো ভিটার পেছনে আউশের জমিটা দেখতে। বৃষ্টিতে ভিজে ধান গাছগুলো যেন অনেক দিনের ব্যারাম থেকে সেরে উঠেছে, কিন্তু নষ্ট ফসল কি আর ভালো হয়? ধানের শীষে শীষে রুগ্ন ক্লান্তি, তবু পানির ফোঁটা মাথায় করে তারা যেন গা ঝাড়া দিয়ে উঠতে চাইছে। আহা, এখনো যদি আউশের খন্দটা ভালো হয়। এই জমিতে প্রথম আউশের আবাদ মার খাওয়ায় হুরমতুল্লাহ রাত দিন তমিজকে বাপ মা তুলে গালাগালি করে। ফুলজানের জেদেই আউশ করা হলো। ফুলজানকে তো তমিজই প্রথম বলে ওই জমিটা আউশের জন্য ভালো। তা কে জানে, তমিজ থাকলে ওখানে ধান ভালোই হয়তো। মাঝির ঘরের মানুষ হলে কি হয়, তার লাঙ্গল জমিকে ঠিকই বশ করে ফেলত অনেকদিন আগে। সে কত বছর তমিজও জানে না। এই গিরিটাঙ্গায় নাকি জঙ্গল কেটে জমি তৈরি করেছিল তমিজের পরদাদা, নাকি তারও দাদা। মুন্সি তাহলে তমিজের কি? তাদের ভিটার পেছনে, আউশের জমিরও পেছনে, আলের উপরে পায়ের আঙুলে ভর করে দাঁড়ালে বাঙালি নদীর রোগা স্রোতের উপারে পাকুড়তলায় কিসের আলো দেখা যায়?
ওখানে এখন বড় কোনো গাছ নাই, ছোট ছোট ঝোপের উপর সারি সারি আলো জ্বলে আর নিভে। মানুষ ওগুলোকে মুন্সির ফেলে যাওয়া আলো বলে ভয় পায়, আবার খুশিও হয়। ফুলজান এ নিয়ে কখনো কিছু ভাবেও না, অত রং করার সময় কোথায় তার। তবে এখানে দাঁড়ালে খুব গরমের মধ্যেও গা জুড়িয়ে যায়। পাকড়তলা থেকে কি হাওয়া আসে নাকি, কিন্তু পাকড় গাছ কোথায়? তার বেটিও ওই দিকেই তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। আকাশে ফের মেঘ জমতে থাকলে উপারটা অন্ধকারে লেপে যায়। গায়ে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলে ফুলজান তাড়াতাড়ি ঘরে ফিরে বেটিকে বুকের মধ্যে সাপটে ধরে। ভাদ্রের নির্মেঘ দুপুরে রোদের তাপ লাগিয়ে চরচর করে, মাথা ঝিমঝিম করে, কিন্তু হলে কি হয়, কুসুমের সারা শরীর ঘিরে ফুরফুরে হাওয়া চলে তার সঙ্গে সঙ্গে। মানে কুসুম যেদিকে যায় তার সারা শরীরের রুমকোপে আস্তে আস্তে ঢেউ খেলায় ঠান্ডা ঠান্ডা হাওয়া। গন্ধটা কেমন চেনা চেনা লাগে, কিন্তু কোত্থেকে আসছে তা আর ঠাহর করা যায় না। তাকে তাই হাঁটতে হয় অবিরাম বড় বড় নিঃশ্বাস টেনে। হালকা হালকা জর্দার গন্ধ মিশে যায় কড়া তামাকের ধোঁয়ায়। তবে এগুলো সবই আসে কিন্তু বিলের আষ্টে গন্ধ বাতাসে সোয়ার হয়ে। হাতের বাসন মাটিতে রেখে দরজা খুলতে গেলে পেছনে পায়ের আওয়াজ পেয়ে কুসুম চমকে উঠল। এই চমকাপার মধ্যে তার শরীর ঘিরে পাক দেওয়া গন্ধের উৎস খুঁজে পাবার আশাটিও ছিল, কিন্তু মুখ ঘুরিয়ে সে দেখল না, সেরকম কিছু নয়। ঘরে ঢুকে সে হুড়কো লাগিয়ে দিল। কুসুমের দরজার বাইরে একটি মানুষকে দেখে চমকে উঠেছিল কালাম মাঝিও। তার চমকাবার মধ্যে ছিল আরেক ধরনের আশা, আশার চেয়েও বেশি বিস্ময়, এবং সবচেয়ে বেশি ছিল খুশি। তাহলে তহসিনের আর আমতলির দারোগার সন্দেহই ঠিক। তমিজ শালা নিয়মিত দেখা করতে আসে কুসুমের সঙ্গে। রাতে কালাম তার নিচের বাড়িতে কুসুমের থাকার ব্যবস্থা করায় তমিজ আসতে শুরু করেছে দিনের বেলা। শালা দিনে দুপুরে খুনের ফেরারি আসামি এসে দিব্যি ঘুরে যায় কালাম মাঝির বাড়ির বগল দিয়ে। শালার এত বড় আস্পর্ধা। তমিজটাকে হাতে নাতে ধরতে পারলে গায়ে কালাম মাঝির দাপটটা ফের প্রতিষ্ঠা করা যায়, আর তহসিনের মনটাও ফেরানো যায়। তহসিন আজকাল বাড়িতে আসেই না। এই আজ জিপ গাড়ি নিয়ে গোলাবাড়ি পর্যন্ত এসে ওখান থেকে ফিরে গেল টাউনে। গিরিটাঙ্গা পর্যন্ত জিপটা নিয়ে একবার ঘুরে গেলে মাঝিগুলো অন্তত কিছুদিন ঠান্ডা হয়ে থাকতো। কিন্তু তহসিনের সঙ্গে কথা বলাই কালাম মাঝির পক্ষে মুশকিল। হঠাৎ করে সে হয়ে উঠেছে তার সৎমায়ের ভক্তপুত্র। এই সৎমায়ের অত্যাচার থেকে তাকে বাঁচাতে কালাম চোখের পানি মুছতে মুছতে বালক ছেলেটিকে রেখে এসেছিল তার প্রথম পক্ষের আত্মীয়ের বাড়ি। সেখানে না দিলে তহসিন কি আজ দারোগা হতে পারে? তাই সৎমায়ের ফোসলানি শুনে সে আজকাল বাপের চুলে দাড়িতে কলপ মাখানো নিয়ে আকারে ইঙ্গিতে যা বলে তাতে কালাম মাঝির এক একবার ইচ্ছা করে সমস্ত সম্পত্তি তার লিখে দেবে দ্বিতীয় পক্ষের মেয়েদের নামে। সেই মেয়েগুলো আবার মায়ের জন্য পাগল। শালার ভাগ্নে বউটাও মনে হয় মামি শাশুড়ির কুটনির কাম করে। নইলে কালাম মাঝি রাতে উঠে যতবার বুধার ঘরের বারান্দায় যায় দেখে বুধার বউ দাঁড়িয়ে রয়েছে কুসুমের বিছানা ঘেঁষে। টাউন থেকে পুরো 1 টাকা দিয়ে কালামাছি কিনে এনেছে কন্দর্প সঞ্জীবনীর একটি শিশি। কাল রাতে সেটা খুঁজে পাওয়া গেল না। এসব তার বউ আর বুধার বউর শয়তানি। এখন ছেলেটাকে খুশি করতে পারলে এদের আটক করা কালামাছির কাছে ডাল ভাত। আল্লাহই মৌকা মিলিয়ে দিল। তমিজটাকে ধরতে পারলে আমতলী দারোগা থেকে শুরু করে টাউনের ছোট দারোগা তহসিন পর্যন্ত তার বশে থাকে। শালা ঘাঘু ডাকাত, জেলখাটা কয়েদি শালা দুপুরবেলা এখানে হাজির হয়েছে মাথায় বাবরি সাজিয়ে আর ময়লা সবুজ লুঙ্গি আর নিমা পরে। কুসুমের দরজার পৈঠায় দাঁড়িয়েছিল বলে কেরামত একটুখানি লম্বা হয়ে যাওয়ায় এই ঝাঝা রোদে তাকে ছদ্মবেশী তমিজ বলে ঠাওরানো, এমনকি ঘাঘু মানুষ কালাম মাঝির পক্ষেও খুব একটা দোষের ব্যাপার নয়। নিজের পায়ের নতুন পামসুর শব্দ কালাম মাঝির সতর্কতার পরোয়া করেনি। লোকটা তাই পালিয়ে গেল পলকের মধ্যে। কালামাঝি বুঝল শালা পেছন দিয়ে ঢুকেছে কুসুমের ঘরে, নাকি পেছনের ভাঙা কাঁঠাল গাছে উত্তর দিয়ে উধাও হলো পাকুড়তলার দিকে। দরজা ছেকে আসে কুসুমের গলা। তুমি আসিছো কখন? ওই বাড়িত মেলা কাম লাগিছে গো, আসার ফুরসত পাই না। তমিজ ছাড়া আর কারোর সঙ্গে কুসুম এমন কথা বলতে পারে? কালামাঝি শুনতে শুনতে এতটাই কাঁপে যে নিজের খুশি কি রাগ কি উত্তেজনার কোনোটাই সে ঠিক মতো ঠাহর করতে পারে না।
কুসুম ঘরে ঢুকে নিজের নিঃশ্বাসের বেগ তীব্র করে গন্ধের উৎস খুঁজছিল মনোযোগ দিয়ে। নিঃশ্বাসের কয়েকটা টানে সে বার করে ফেলে তমিজের বাপকে। এক মাথা বালু নিয়ে মানুষটা দাঁড়িয়ে আছে তার মাচা ঘেঁষে। তাকে ওখানে রেখে উঠানের চুলা থেকে ছাই আর তমিজের চাল ধসা ঘরের এক কোণ থেকে বটি আর মাটির মালসা এনে বসে তার নিজের ঘরে। তমিজের বাপ যদি মাচায় বসে এই আশায় এবং সে যদি দরজা খুলে বাইরে চলে যায় এই ভয়ে কুসুম বটি পেতে বসেছিল দরজায় পিঠ দিয়ে। মটকায় চাপা দেওয়া মাটির সরা তুলে নিতেই শিঙি মাছগুলো ভয়ে কি খুশিতে ওইটুকু পানিতে নানারকম খেল দেখায়। তাদের কোলাহলে মটকা থেকে ছলকে উঠে আসতে সুবাস। মটকার উপর সরা না থাকায় ফোঁটা ফোঁটা পানির ঝাপটা লাগে। কুসুমের চোখে মুখে ভারী আরাম। কালাম মাঝি তার মাছকোটা কিংবা তার লম্বাটে মুখে আষ্টে পানির ঝাপটা কিছুই দেখতে পায় না, কিন্তু তার কথা শুনতে পায় সবই। কুসুম জবাব দেয় যেন কার কথার, না গো, ধান বানার এখনই কি, তার বেটা টাউনের বাসার চাউল পাঠান লাগবি। আবার তহসনের মাও কয়, সুরি তুই এন্না সইরা থাকিস, কত হামাক সইরা থাকা লাগবি কিসক, বুড়া হামার মাথা খায়া ফেলাবি। কুসুমের কথা তো সবই শোনা যায়, কিন্তু তমিজের গলা কোথায়? কিন্তু কুসুমের পরের কথাগুলো কালাম মাঝির মাথাটা এলোমেলো করে দেয়। তুমি স্কুটি গেছে করছো, ভালো করে কো। মোরাও তোমার কথা আবরের লাকান থেকে গেল। খেয়ারত গেছে? তোমার বেটার বাপু মাথা খারাপ, মনে নাই? তখন একেবারে চ্যাংরা মানুষ, খালি দৌড়াচ্ছিল খেয়ারের মুখে, মনে নাই? কালাম মাঝির বুক ঢিপ ঢিপ করে। ঘরের ভেতর কুসুমের সঙ্গী কি তবে তমিজ নয়? তাহলে কে? কেরামত নয় তো? ওই শালানা খিয়ারের চাষাদের জোটের সাথে গান বাজত, এখন আবার তমিজের খবর নিয়ে কুসুমকে দেয় নাকি? কিন্তু হাটে বাজারে গলা ফাটিয়ে গান করা কেরামতের কথা এখানে শোনা যায় না কেন? কুসুমের পরের প্রসঙ্গটি নতুন। ওদিনকা বুধাও করছিল, তমিজ বলে কুটি গেছে চাষাগরের সাথে জুট বান্দিবার। খালি হুজ্জুত, খালি হুজ্জুত। হুজ্জুতের মধ্যে থাকবার না পালে তোমার বেটার পেটের ভাত হজম হয় না। তা তার বউ বেটি নাই? বউ বেটিক ভাত দেওয়া লাগবে না? আমি না হই ফকিরের বেটি, বানের সাথে ভাইসে আসিছি। বউ বেটি, বউ ভাত না পালে দেখো ওই ঘেগি মাগি আবার কার সাথে লিকা বসে। কালাম মাঝির কান শিরশির করে। ঘরের মধ্যে লোকটি তবে কে? একবার ভাবে ফিরে যায়। সঙ্গে সঙ্গে সে বল সঞ্চয় করে, না, তমিজের খবর জানতে হলে এক্ষুনি ঘরে ঢোকা দরকার। লোকটা যেই হোক, তমিজের সঙ্গে তার সাট আছে। আবার কুলসুমের গলার মিহি আওয়াজ একটু মুশকিলেও ফেলে। মেয়েটির এই রিনিঝিনি বোল তার কানে ঢুকে গোটা শরীরে মোলায়েম মালিশ করে দিচ্ছে। দরজার কপাট থেকে কান সরিয়ে নেওয়া তার জন্য বড়ই কঠিন, কিন্তু আসামির হদিস করার কর্তব্যবোধ তাকে কুলসুমের কথার গোড়ে সেটে থাকতে দেয় কি করে? নতুন পাম্পশো জোড়া আস্তে করে খুলে হাতে নিয়ে পা টিপে টিপে পেছন দিক দিয়ে তমিজের ভাঙা ঘর পেরিয়ে সে উঠে দাঁড়ালো রোদে ভাসা উঠানের উপর। কুসুমের ঘরের ঝাঁপ খোলা। পা দুটো টিপে টিপে ভেতরে ঢুকে ঘরে অনধিকার প্রবেশকারী আসামিকে কিভাবে এক ঝটকায় ফেলে তাকে জাপটে ধরবে কালামাঝি সেই ফন্দি আটে। সঙ্গে তার অস্ত্র নাই, জুতো জোড়া রেখে দিয়েছে উঠানের কোণে, ভরসা শুধু এই হাত দুটি। ঘরের ভেতরটা আবছা অন্ধকার। কুসুমের মুখে পড়েছে উঠানের রোদের আলো। মেয়েটা মাছ কোটে আর কথা কয়, আর মাঝে মাঝে একটু উপরে তাকিয়ে ঘরের অন্য বাসিন্দাটির কথা শুনে, ফের কথা বলে। সেই মানুষটির কি কথা শুনে কুসুম ফের মাছ কাটায় মন দেয় আর বলে, থাকো, মাছ দিয়ে ভাত খাইয়া যাও। কেরামত মিয়া কয়টা কানুস মাছ দিয়ে গেছে। ফের কি শুনে আফসোস করে, তুমি তুমি মাছও খাবার পারো না? আহারে, কাল্লাহার বিলে শীতানত থাকো, মাছ মুখুত দিবার পারো না? তুমি খাও তো, পাকুর গাছ বলে কাইটা ফেলাইছে, মুন্সি আর দেখবি কুটি থেকে, খাও, কেটা দেখিছে। কালাম মাঝির শরীর কাঁপে। লোকটি তবে কে? নিজের ভয় সরাতেই সে মনে করে আমতলির দারোগা আর তহসিনের কথা। নবাবগঞ্জ না নাচুল না ঠাকুরগাঁয়ে পুলিশের প্যাদানি খেয়ে তেভাগার লোকজন সব ছড়িয়ে পড়েছে এদিক ওদিক। তাদেরই কেউ কেউ হয়তো লুকিয়ে রয়েছে বিলের উত্তর সিথানে ঝোপে জঙ্গলে, কিন্তু সেখানে তো মণ্ডলের ইট খোলা, বড় গাছ আর কোথায়? তাহলে কি ইট খোলাতেই মিস্ত্রি সেজে লুকিয়ে রয়েছে তারা? এই আসামিকে ধরে আজই কালামাছি যাবে শরফত মণ্ডলের বাড়ি। তহসিন আসলে ঠিকই বলে,
গায়ে দাপট নিয়ে থাকতে হলে মণ্ডলের সাথে বিবাদ না করে বরং খাতির রাখা ভালো। আসামিকে আরও ভালোভাবে শনাক্ত করার জন্যে কালামাছি আরেকটু ধৈর্য ধরে, কিন্তু কুলসুমের মুখে, ও মরার পরে ভাত মাছ গোশত কিছুই খাওয়া হয় না, খালে গোড়া আজাব বাড়ে, আজাব হবি আবার খাবার পারবি না, মরা মানুষের মাছ খেলে কি দোষ হবে গেউ? শুনে কালামাছির গা এমনি ছমছম করে উঠে যে মেঝেতে নিজের পড়ে যাওয়া ঠেকাতে বেটার বুলি ধার করতে তাকে চিৎকার করতে হয়, হ্যান্ডস আপ! তার গলা ফাটানো হুঙ্কারে দিশাহারা কুলসুম মুখ তুলে সামনে দেখতে পায় কালামাছিকে। তার জবান বন্ধ হয়ে যায়, ছাই মাখা মাছকাটা হাত উঠে আসে বটির উপর থেকে। এমনকি বয়সে অনেক বড় মানুষটাকে দেখে মাথার উপর কাপড় তোলার কথাও তার খেয়াল থাকে না। আর কালামাঝির মুখে পুলিশের ইংরেজি কথা দুটির মানে জানে না বলে নির্দেশটি পালন করাও তার পক্ষে সম্ভব হয় না। কুলসুমের শেষ কয়টি কথা শোনার পর একটি জ্যান্ত মানুষ দেখতে কালামাঝি অস্থির হয়ে উঠেছে। হয়তো এই কারণেই সে ছাড়ে তার দ্বিতীয় হুঙ্কার, মানুষ কুটি, কথা কুচ্ছিল কার সাথে, কুটি কুটি। ঘরের চারদিকে সে দেখে মাচার উপর জিনিসপত্র যেভাবে রাখা, তাতে আস্ত একটা মানুষ সেখানে লুকিয়ে থাকতে পারে না। এই কাণ্ডজ্ঞানে সমৃদ্ধ কালাম কাপা কাপা হাতে মাচার উপরটা কোনো মতে হাত বুলাতে বুলাতে ফের সত্যি সত্যি কেউ বসে থাকে ওখানে, এই ভয়ে ধপাস করে বসে পড়ে মাটিতে এবং কুলসুমের নিঃশ্বাসের নিরাপদ দূরত্বে বসে হাতটাতে থাকে মাচার নিচে। সেখানে রাজ্যের জিনিস, তুষের বস্তা, কালামাঝির বাড়ি থেকে হাতানো কাচের একটা প্লেট, আর একটা বসবার টুল, আরও সব হাবিজাবি। মাচার নিচে হামাগুড়ি দিয়েও কালামাঝি কোনো মানুষ দেখতে পায় না। মাচার তলা থেকে মাথা বার করে পাছা ঘষতে কুলসুমের আরেকটু কাছে বসে মোলায়েম গলায় সে বলে, কুটি গেল, কথা কুচ্ছিল তুই কার সাথে রে? কালামাঝির তৎপরতা ও কথাবার্তায় কুলসুমের টাসকা লাগাটা একটু কাটে। তার চোখে লোকটার চেহারা স্পষ্ট হয়। তার বড় বড় চোখের পানসে লাল আলোয় কালামাঝির স্বর আরেকটু নামে, আরে তোর কি? তুই তো আর ডাকাতির আসামি লোস, খালি ক তোর ঘরত তুই কার সাথে কথা করছিল, মানুষটা পালালো কোন দিক দিয়া? কুলসুমের হাতে শিঙি মাছের রক্ত শুকিয়ে চটচট করে। কালামাঝির আরেকবার, তোর ঘরত কাটারে? প্রশ্নসূচক নির্দেশের জবাবে চোখ তুলে সে চোখের ইশারা করে মাচার পাশের জায়গাটিতে এবং শুকনা গলায় বিড়বিড় করে, তমিজের বাপ। কুলসুমের চোখের ইশারা কিংবা তার শুকনা খড়খড়ে গলা অথবা দুটোতেই কালামাঝির শরীর কেঁপে কেঁপে ওঠে। এর সঙ্গে একটু আগে কুলসুমের মোলায়েম স্বরের কথা শুনে তার গায়ে মোলায়েম ছোঁয়ার কোনো মিল নাই। তমিজের বাপ কি সত্যি এসে পড়েছে নাকি? মানুষটা তো আচ্ছা নেমো খারাম গো। চোরাবালিতে প্রতি জুম্মার পর তার গোর জিয়ারত করাচ্ছে কালামাঝি। কুদ্দুস মৌলবীকে দিয়ে কোরআন খতম করিয়ে তার নামে বক্সা করে দেওয়া হয়েছে কয়েকবার। এরপরেও সে শাস্তি পায় না, দুনিয়ার টান তার যায় না। কুলসুমের উঁচু বুক আর লম্বাটে মুখ নিজের চোখ দুটো ভরে দেখার চেষ্টা তার ব্যর্থ হলে কালামাঝি বলে, কলেই হলো, মুন্সি বলে ভাগিছে পাকড় গাছ লিয়া, তুমি যে বাপ আসবি কার ঘাড়ত চোরা। নিজের ঠাট্টা বিদ্রুপে সে নিজেই ভয় পায় এবং এই ভয় কাটাতে ফের বলে, ওই যে বৈকুণ্ঠ, শালা মালাউনের বাচ্চা, ওটাও তার পাশ ধরেছে নাকি? এমনিতে শরীয়ত মোতাবেক দাফন না হওয়া মুসলমানের বেচেইন রুহ, এরপরে খুন হওয়া হিন্দুর অতৃপ্ত প্রেতাত্মার কথা বলে কালাম এই ঘরে ছায়া ঘনিয়ে তোলে। সে আটকায় আরও প্যাচের মধ্যে। এই ঘরে সে কি বসে রয়েছে রুহ আর প্রেতাত্মার মধ্যে? মরার পরেও শালাদের জোট ভাঙে না। আর কুলসুম কি এদের বাদী, নাকি সে হলো এদের সর্দারনি? না তাকে তারা দুনিয়ায় তাদের খলিফা নিযুক্ত করেছে? তাদের বাদী, সর্দারনি আর খলিফা যাই হোক, এইসব ভূত প্রেতের মধ্যে একমাত্র মানুষ হলো কুলসুম। কুলসুম ছাড়া কালামাঝিকে এখন ঠাঁই দেবে কে? আর কে আছে? কালাম ঠিক বুঝতে পারেনি কখন পাছা ঘষতে এসে পড়েছে কুলসুমের গায়ের কাছে, তার বটি ঘেঁষে। কুলসুম হঠাৎ বলে ওঠে, আপনি এটি কাকুট কান, তুমি তো গাও সারিছে 8 বছর, উই কি আর এই মূল্যকত আছে? এই সময় বাইরে ভে ভে করে ডেকে ওঠে একটা ছাগল। দুজন মানুষ কথা বলতে বলতে চলে যাচ্ছে ডোবার উপারের রাস্তা দিয়ে। জীবিত জানোয়ার ও মানুষের আওয়াজে কালাম বল পায়। ওই আওয়াজের ভেলায় চড়ে বসতে তার জানটা আকুলি বিকুলি করে। কুলসুম বোধহয় ভয় পাচ্ছে তাকে। বেকুল হয়ে মেয়েটা বারবার তাকাচ্ছে মাচার দিকে।
ওদিকে ছাগল ও মানুষের গলার স্বর দূরে মিলিয়ে গেলে বিজলির ধমকে ঝলসানো ঘনঘট অন্ধকারের মতো ঘরের নীরবতা বাড়ে 100 গুণ। কালামের ভয় বাড়ে তার চেয়েও বেশি, 100,000 গুণও হতে পারে। আল্লাহ গো, মা গো বলে সে জড়িয়ে ধরতে চেষ্টা করে কুসুমকেই। কালাম মাঝির ধাক্কায় বরং বলা যায় তার ভারে কুসুম মাটিতে গড়িয়ে পড়তে পড়তে হাত দিয়ে ঠেলে দেয় বটিটাকে। শিঙি মাছের রক্ত ও নাড়িভুড়ি মাখা বটি পড়ে থাকে মাচার দ্বিতীয় খুঁটির গা ঘেঁষে। চিত হয়ে পড়ে গেলে দরজার বন্ধ কপাটে মাথা ঠেকে কুসুমের। মাচার দিকে তাকিয়ে সে নালিশ করে, দেখো তো মানুষটা আমার সাথে কি করেছে, খাড়া হয়ে তুমি কি দেখো। এবার কুসুমকে জড়িয়ে না ধরে কালামের আর কোনো উপায় থাকে না। আলগা করে ধরেও তার ছমছমে ভাবটা কিন্তু একটু কাটে। এখন একে জাপটে ধরতে পারলেই জ্যান্ত ও মরা মানুষের নজর থেকে, তাদের থাবা থেকে কালাম বাঁচে। কুসুম অবিরাম কিল মারতে শুরু করে তার বুকে, পেটে, এমনকি চিবুকে পর্যন্ত। কুসুমের হাতের ঘায়ে এত জোর কি আর থাকতে পারে? মরিয়া হয়ে কালাম উপর হয়ে ধরে ফেলে কুসুমের 2 বাহুমূল এবং চটকা মেরে উঠে বসে তার বুকের ও পেটের মাঝামাঝি। কুসুম ফের নালিশ করে সামনের দিকে তাকিয়ে, তুমি খালি খাড়া হয়ে থাকবা, দেখো না হামাক কি করেছে, এই মানুষটাকে তুমি আটক করবার পারো না। কালাম মাঝি পেছন দিকে না তাকিয়েও শুকনা গলায় বলে, তুমি যে বাপ, তোমার নামে আমি মিলাদ দিমু, তোমার নামে দোয়া পড়ায় 1000 মানুষে খেলামু, তুমি মানুষের মধ্যে আরো আসো না, তোমার রুহের মাপ ফেরার চায় গায়ের ব্যামাক। তমিজের বাপের প্রতি এই মিনতিতে কাজ হয় না, বরং কালাম মাঝির পিঠে পড়তে থাকে একটির পর একটি লাথি। মরা মানুষের পা ছাড়া এমন আবছা আবছা লাথি আর কে দিতে পারে? ওদিকে কালাম মাঝিকে দেখেই কেরামত আলী তার বাবরি চুল, ময়লা বেনিয়ান ও সবুজ লুঙ্গি নিয়ে বিজলির মতো ছিটকে গিয়েছিল তমিজের বাপের ঘরের পেছনে ভাঙা কাঁঠাল গাছের দক্ষিণে। সেখানে শরাফত মণ্ডলের বর্গা চাষা শমশের মরিচের জমি তৈরি করে। শমশের তখন জমিতে নাই, কেরামত দাঁড়িয়ে হাঁপায়। অস্থির হয়ে ভাঙা কাঁঠাল গাছের পাশে এসে শুনতে পায় কালাম মাঝি আর কুসুমের কথা। কালাম মাঝি মনে হয় কুসুমের সঙ্গে ধস্তাধস্তি করছে। এখন কেরামত করেটা কি? কালাম মাঝি হলো তার অন্নদাতা, কালামের বাড়িতেই সে থাকে। কুলসুমের সঙ্গে তার নিকা দেওয়ার ইঙ্গিত তো দিয়েছিল কালামি। এখন অবশ্য সে কথা সে তোলেই না, বরং কুলসুমের সঙ্গে তাকে কথা বলতে দেখলে ভুরু কুচকায়। যতই হোক কালাম মাঝির উপরেই তাকে চলতে হবে। তার রেজেক বলো রোজগার বলো সবই কালাম মাঝির হাতে। এই নিশ্চিত রোজগারটি না থাকলে তার গান লেখাও আর কখনো হবে না। গোলাবাড়ি হাটে মুকুন্দ সাহার দোকানের বারান্দায় দাঁড়িয়ে 1 হাট মানুষের সামনে কেরামত যে গান করেছিল সেটা কালাম মাঝির তাগাদা ছাড়া কি হতে পারত? এখন কুলসুমকে তার হাত থেকে বাঁচাতে যাওয়া মানে ওই মানুষটার সঙ্গে নেমুখারমি করা। কেরামত কি করে? ভাঙা কাঁঠাল গাছের নিচে সে বসলো পেচ্ছাপ করতে। বেগ ছিল না, পেচ্ছাপ তেমন হলোও না। এখন পেচ্ছাপ করার পর তার আরও কোনো কিছু করারই নাই। তার পেচ্ছাপের ফেনার বুদবুদ সব মিশে যায় আর কেরামতের বাবরি চুলের নিচে লাগে কুসুমের বড় বড় নিঃশ্বাসের ঝাপটা। গরম হাওয়ায় তার চুল উড়ে। কেরামতকে কুসুম দেখতে পাচ্ছে না ঠিকই, কিন্তু আড়ালে থাকলেও তার নিঃশ্বাসে কেরামতের এখানে এই কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে থাকা সে ঠিকই কিন্তু ঠাহর করতে পারছে। এক্ষুনি তার ঘরে ঢোকাটা খুব জরুরি। কুলসুমের একটা কাজে যদি সে আসে তো মেয়েটা তাকে কি আর ফিরিয়ে দিতে পারবে? ভাঙাচোরা বাড়ির পেছন দিয়ে হুবহু কালাম মাঝির পথ ধরেই সে পৌঁছে গেল কুলসুমের ঘরে। ঝাপতোলা ঘরের ভেতর ঢুকলে কেরামতের নজর আটকে যায় ঘামে ঝপঝপ সাদা রঙের পাঞ্জাবি পরা পিঠের উপর। কালাম মাঝি উপর হয়ে বসেছে কুলসুমের বুকের উপর। সে কি তাকে চুমু খাবার চেষ্টা করছে? তার পিঠে পড়ছে কুলসুমের অবিরাম লাথি। ওই লাথি কি শালা মাঝির পিঠকে কাবু করতে পারে, না মাঝির বেটা সুখই পাচ্ছে? কুলসুম গলায় জোর খাটিয়ে বলে, খাড়া হয়ে থাকো কিসুক। কিন্তু কালাম মাঝির ভারী ভারী হাত দুটোর নিচে চাপা পড়েছে কুলসুমের মুখ। কেরামত বুঝতে পারে কুলসুম তো তাকেই ডাকছে। কালাম মাঝির হাত থেকে বাঁচাতে কুলসুম তারই সাহায্য চায়। কালাম মাঝি বলছে, কুলসুম তুই আমাক মাফ কর, তুই আমার চাচি, আমি তোর নামে এই ঘর লেখা দিমু, সম্পত্তি চাষ তো আরো দিমু। তুই তমিজের বাপকে এটি থেকে যাবার ক, আমি ভালো করে দোয়া দুরুদ পড়াই দিমু, তাক তুই যাবার ক।
পাকুড় তলার ভয়ে তার শরীরের বল অনেকটা ক্ষয় হয়, কিংবা তমিজের বাপকে এক্ষুনি চলে যেতে বলার জন্য সুযোগ দিতেও হতে পারে, কুলসুমের মুখের উপর চাপা দেওয়া হাত তার একটু শিথিল হয়ে গিয়েছিল। সেই সুযোগে কুলসুমের কথা বেরিয়ে আসে তার খুব দীর্ঘ একটা নিঃশ্বাসের সঙ্গে। হামাক মারা ফেলালো গো, তুমি আবারও লাগান উঠে খাড়া হয়ে থাকো কিসক, তুমি তুমি। তাকে দেখতে পাচ্ছে না ঠিকই, কিন্তু কুলসুম ভরসা করছে তারই উপর। তার তুমি তুমি কেরামতকে খুশিতে, কষ্টে, গ্লানিতে, গৌরবে, উত্তেজনায়, উস্কানিতে, এমনকি বলা যায় না হয়তো প্রেরণাতেও এমনই বলকাতে শুরু করে যে শরীরের সমস্ত বল দিয়ে সে দুই হাতে ধাক্কা দেয় কালামাছির পিঠে। তারপর ওই হাত জোড়া দিয়েই টেনে ধরে কালামাছির গলা। তমিজের বাপ এবার কুলসুমের ডাকে সাড়া দিয়েছে। কালামও তাই বুঝতে পেরে নিজের গলা থেকে বুক পর্যন্ত চেপে ধরে কুলসুমের মুখের উপর। কুলসুমের নাক মুখ এমনভাবে চেপে ধরেছে যে তার পক্ষে কাউকে ডাকা দূরের কথা, নিঃশ্বাস নেওয়া পর্যন্ত অসম্ভব। কুলসুমের ডাক কেরামত আরেকবার, অন্তত আর একবার শুনতে চায়। সুতরাং উপর হয়ে কালামাছের ঘাড়ের উপর দিয়ে হাত ডিঙিয়ে তমিজের বাপের মাচার দ্বিতীয় খুঁটির পাশ থেকে টেনে নেয় শিঙি মাছের রক্তমাখা বটি। বটির ধাক্কায় মেঝেতে গড়িয়ে পড়ে জ্যান্ত শিঙিওয়ালা পানি ভরা মটকা। পানিতে ভিজে যায় কুলসুমের চুল। মাটিতে কিলবিল করে তিনটে শিঙি মাছ। কুলসুমের চুলে গড়ানো আষ্টে গন্ধের পানিকে একটি শিঙির ঠাওরায় কাতলাহার বিলের অংশ বলে, এবং বোকার মতো ঢুকে পড়ে সেই কেশরাশির ভেতর। সেটা কালাম মাছের নজরে পড়লে তার বুক কাঁপে আরেক পশলা। এটা কি শিঙি মাছ, নাকি আজকেই হুরমতুল্লার ঘরে দেখা সেই গুখরোটা, কিংবা তার জোড়া? কাতলাহার বিলের এপারে ওপারে সব জীবের মতো এটাও তো মুন্সির শাসনেই থাকে। মুন্সি কি এটাকে পাঠিয়ে দিয়েছে তমিজের বাপের খেদমতে? তারপর পুরো বিলে ডুবসাঁতার দিয়ে শালা সাপ এসে হাজির হয়েছে কালামাছিকে কাটতে। তমিজের বাপ, বৈকুণ্ঠ, সেই কোন আমলের মুন্সি, চেরাগালি ফকির, এদের সঙ্গে এসে জুটল হুরমতুল্লার বাড়ির গুখরোটা। কাতলাহারের সব মরাজীবের ভয়ে, এদের সহকর্মী এই গুখরো সাপের ভয়ে কালামাছি আরও জোরে চেপে ধরে কুলসুমের মুখ। সেখানে কোনো স্পন্দন নাই। মেয়েটা কি মরে গেল নাকি? তাহলে কুলসুমও যদি মরে, এই ঘর ভরা মরাকে সে একা ঠেকাবে কি করে? আবার মাটি থেকে বটিটা চলে গেল কার হাতে? তুমি যে বাপের হাতে এখন হাতিয়ার। কালামাছির এবার সব শেষ। তবে পলকের ভেতর কালামাছির কাণ্ডজ্ঞান ফিরে আসে। তার মনে পড়ে লোহার কোনো কিছু কাতলাহারের তেনাদের সাধ্যের বাইরে। তাহলে এই বটি তুলে নিয়েছে নির্ঘাত তমিজ। তমিজ না হলেও তার ওইসব জোট বাঁধা চাষিদেরই কেউ হবে। সতর্ক হয়ে কালাম একটু ঘাড় সরাতেই বটির একটা কোপ পড়ে তার ডান হাতের কনুইতে। দ্বিতীয় কোপটি পড়ার আগেই সে ছিটকে সরে পড়ে অনেকটা বায়। বটির এই কোপটি পড়ে কুলসুমের বাম স্তনের মাঝখানে। সেখান থেকে এবং কালামের কনুই থেকে রক্ত ঝরতে থাকে গলগল করে। দুজনের রক্ত গড়ায় মেঝেতে। বটিতে শিঙি মাছের শুকনা রক্ত এই দুজনের টাটকা রক্তে জেগে ওঠে লাল রঙে। কুলসুমের গলা থেকে ঘর ঘর শব্দ বেরোচ্ছিল কালাম যখন তার মুখ ঠেসে ধরে তখন থেকেই। এখন তার স্তনের উপর বটির ঘা পড়লে ফের আ করে কাতরায়। কালামাছি ততক্ষণে লাফিয়ে উঠে দাঁড়িয়েছে। কোনোইতে তার জখম বেশ মারাত্মক। অন্য হাতে সেই হাত চেপে ধরে কেরামতের মুখের দিকে তাকিয়ে প্রথমে তাকে চিনতে পারে না। কেরামত তাকিয়েছিল কুলসুমের মুখের দিকে। তার হাতে বটি তখনও ঝুলছে। কয়েক পলকের জন্যে তার চোখে কুলসুমের মুখে গোলাপি আভা দেখতে পায়। টাউনের রিফিউজি ক্যাম্পে দেখা ওই রিফিউজি মেয়েটির কোন স্তনটি যেন কাটা ছিল। বাকি স্তনটা কি কাটা পড়ল কেরামতের হাতে? কেরামতকে কেরামত বলে চিনতে পেরে দারুণ অবাক হতে হতেও যন্ত্রণা, দুঃখ ও ভয়ের মাত্রা ছাড়া চাপে কালামাছি কোনো কথাই বলতে পারে না। তারপর সে অবশ্য খানিকটা সামলে নেয় এবং কুলসুমকে ডিঙিয়ে দরজার হুড়কো খুলে ছুটতে ছুটতে বলে, খুন খুন, কিন্তু গলায় তার জোর নাই। কিছুক্ষণের মধ্যে আকাশ কালো করে বৃষ্টি নামে ঝমঝম করে। খবর পেয়ে টমটম নিয়ে তহসিন উদ্দিন আসে ঢাকা থেকে। বাপকে নিয়ে সে চলে যায় টাউনে। হরেন ডাক্তার বলো আর করিম ডাক্তার বলো, এদের কারো উপরেই তহসিনের ভরসা নাই। বোধাকে সে কড়া হুকুম দিয়ে যায়, আমতলী থেকে পুলিশ না আসা পর্যন্ত লাশ যেখানে যেভাবে ছিল তেমনই থাকবে। কেরামতকে আচ্ছা করে বেঁধে রাখা হলো কালামাঝির খানকা ঘরে।
মাঝিপাড়ার মানুষ অনেকদিন পর একেবারে ভেঙে পড়ে কালামাঝির বাড়িতে। তমিজের বাপের মতো মানুষ, যে কিনা ঘর সংসার তুচ্ছ করে চেরাগাদির পাছে পাছে ঘুরল সারাটা জীবন। তামাম এলাকার মুরব্বী মুন্সিকে এক নজর দেখতে গিয়ে তার আড়স খুঁজে না পাওয়ার কষ্টে ঢুকে পড়ল চোরাবালির মধ্যে। এ তারই বউ এবং চেরাগালি ফকির মুন্সির খাস খলিফা, যে কিনা সারা জীবন খালি ষোলকে ষোলকে মুন্সির শাস্তরি গিয়ে গেল, তার সাক্ষাৎ নাতনিটাকে বাঁচাবার চেষ্টা করতে গিয়ে জখম হয়েছে কালাম মাঝি। কালাম মাঝির দুঃখে লোকজন ভেঙে পড়ে। এমনকি তার বিল ডাকাতির মামলায় এখনো হাজত খাটা মাঝিদের আত্মীয় স্বজন পর্যন্ত কালাম মাঝির দান কনুইটা ডান হাতেই ঠিকমতো জোড়া লাগাবার জন্যে কুদ্দুস মৌলবীর নেতৃত্বে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। চাষিপাড়ার মানুষ আসে, পালপাড়া থেকে আসে কৃষ্টপাল তার ভাই আর ভাইপোকে নিয়ে। শরফত মণ্ডল আর কাদের একবার ঘুরে গিয়ে বাড়ি থেকে হ্যাজাক পাঠিয়ে দেয়। আমতলী থেকে পুলিশ আসতে আসতে পরদিন বেলা 11টা। তমিজের বাপের ঘর এবং ঘরের বাসিন্দা বৃষ্টিতে পানিতে ভিজে একসা। মাচার উপর অ্যালুমিনিয়ামের হাঁড়িতে তলার দিকে একটা শুকনো কাঁথা পাওয়া যায়। লাল নীল সবুজ ও হলুদ সুতাতে চারদিকে বরফি তোলা কাঁথার মাঝখানে অনেকগুলো চাঁদ এবং এক একটা চাঁদ পিছু 3টে করে তারা। সেই কাঁথায় জড়িয়ে কুসুমের লাশ ফের মুড়ানো হয় বাঁশের চাটাইতে। চাটাই জড়ানো লাশ বাঁশে ঝুলিয়ে কাঁধে তুলে নিয়েছে মাঝিপাড়ার দুজন তাগড়া জোয়ান। লাশের আগে পুলিশ, পিছে পুলিশ। পেছনের পুলিশের হাতে ধরা কেরামতের কোমরের দড়ি, তার হাতেও হ্যান্ডকাপ পরানো। রাতভর মাঝিপাড়ার আবাল বৃদ্ধের হাতে কিলচর লাথি খেয়ে সে খুব দুর্বল। তার ঢুলো ঢুলো চোখ মাঝে মাঝে ভেসে ওঠে বাঁশের চাটাই থেকে বেরিয়ে পড়া কুসুমের পায়ের পাতা। সারা রাত বৃষ্টিতে ভিজে পায়ের পাতা জোড়া ফ্যাকাশে, একটু ফোলা ফোলা। কাঁথার চাঁদতারা লুটিয়ে পড়েও সেখানে একটু আলো ফেলতে পারে না। কেরামতের মাথা এখন ভারী, তার মাথার ধারে কাছেও কোনো শোলক নাই। কিন্তু কে বলতে পারে, জেল খাটতে খাটতে কিংবা ফাঁসির জন্য অপেক্ষা করতে করতে আরও সব চোর ডাকাত আর জোট বাঁধার দায়ে কয়েদখাটা উত্তরের চাষাদের সঙ্গে বসে কেরামত তার ওই শোলকটাই আরও কথা জুড়বে না। শোলকটা প্রথম থেকে বললে হয়তো শোনাবে এরকম: কদাপিও রূপ যদি দেখে থাকি কোথা, খোয়াবেও মুখখানি নাহিক অন্যথা। মুন্সির আরুষ নাই পাকড়ের তলে, বৃদ্ধ মাঝে হাঁকে রূপ ভেসে যায় জলে। কয়েদখাটা কোনো চোর কি ডাকাত কি জোট বাঁধা চাষাদের কেউ হয়তো জানতে চাইবে, এই শোলক তুমি কুটি পাসো গো? আমার লিজের বান্ধা শোলক, শোলক আমি লিজে বান্ধি। কেরামত আলী কি তখন এই জবাব দিতে পারবে? পাকুড় গাছ শূন্য পাকুড়তলা কি তার বুকে ছমছম করবে না? তবে আজ কাতলাহার বিলের উত্তর সিথানে পাকুড় গাছ শূন্য পাকুড়তলা দিয়ে বাড়ি ফেরার সময় ছমছম করার মতো জায়গা কি ফুরসত ফুলজানের বুকে হয় না? সেখানে তার বেটির মুখ লাগানো। সকালে ফুলজান সৎশাশুড়ির লাশ দেখতে মাঝিপাড়ায় যেতে চাইলে হুরমতুল্লাহ খুব না করছিল। এইসব খুন খারাপির ব্যাপারে গেলেই ঝামেলা। পরে শরফত মণ্ডল ও আব্দুল কাদের পুলিশের দেখাশোনা করছে খবর পেয়ে তার সাহস হয় এবং একটু ভয় ভয় হলেও বেটিকে নিয়ে হাজির হয় কালামাঝির মানুষ গিজগিজ করা বাড়িতে। ততক্ষণে লাশ জড়ানো হয়ে গেছে বাঁশের চাটাইতে। শরফতের বাড়ি থেকে ভাত ও মুরগির গোশতের তরকারি নিয়ে যাওয়া প্রভৃতি কাজে হুরমতুল্লাহ হাত লাগায়। লাশ নিয়ে পুলিশ রওনা হলে সে মণ্ডল বাড়ি গিয়ে 4টে ভাতও খায়। ফুলজান অনেক দূর থেকে লাশ ও কেরামতের পিছে পিছে গিয়েছিল। তারপর বাদিকে ইটখোলা দিয়ে সে ধরে বাড়ির রাস্তা। বাঙালি নদীর রোগা স্রোতের উপর বাঁশের সাঁকোটা কাল রাতের ঝড়ে ভেঙে গেছে, স্রোতে পানি বেড়েছে অনেকটা। এটা পেরোতে ফুলজানের কাপড় তুলতে হয় প্রায় উরুর উপর। বাঙালি নদীর রোগা স্রোতে কেরামতের মার খাওয়া মুখ ভেঙে ভেঙে যায়। এদিকে বুকের দুধ না পেয়ে কোলের বেটিকে কান্না থামাতে এবং ওদিকে কাল রাতে ফের বৃষ্টির পর ভেটার পেছনে আউশের জমিতে ধান শীষগুলো দেখার তাগিদে কদবে বাদাম না খাটিয়ে নিয়ে তার আর উপায় নাই। সান্তাহারে ট্রেন ছোটে, খিয়ারের মানুষ সবাই মাঠে নেমে গেছে। মেঘলা আকাশের নিচে বৃষ্টি ভেজা মাটি আর কিছু না হোক ছানতেও সুখ। স্টেশনে স্টেশনে গাড়ি থামে। লোকাল ট্রেন স্টেশন না পেলেও মাঝে মাঝে থেমে জিরিয়ে নেয়। লোক নামে উঠে। তমিজ নতুন যাত্রীদের হাতের দিকে দেখে। মাটির দাগ দেখলে তার হিংসা হয়। সান্তাহারে গিজগিজ করে মানুষ। হিলির গাড়ি কোনটা কিংবা জয়পুর যাবে কোন গাড়িতে উঠে 5 জনকে জিজ্ঞেস করলে 4 জনেই ছুটতে ছুটতে জবাব দেয় জানি না।
আরেকজন চুপচাপ এগিয়ে যায়। ওভারব্রিজের উপরে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন যেটা দাঁড়িয়েছিল বেশ ভিড়টির দেখে তুমি চেপে বসলো তারই একটা কামরায়। মেঝেতে কোনো মতে বসবার জায়গা পেয়ে তুমি বেশ খুশি, কিন্তু গাড়ি আর ছাড়ে না। কি ব্যাপার? কয়েকটা স্টেশন পরে পুলিশের সঙ্গে মারামারি করে চাষারা সব রেল লাইনের উপর গাছ কেটে রেখেছে। আরও পুলিশ গেছে, মানুষ সাফ করে, গাছ সরিয়ে ওখান থেকে সিগন্যাল দিলে জ্বলে উঠবে এখানকার সিগন্যাল, তবে না গাড়ি ছাড়বে। দেরি হোক, তুমি জুতোলা হয় না, তবে খিদে পেলে ঢাকা মেলে ফেলে আসা ছালাটার কথা মনে হয়। 5টা টাকা ছিল, তবে টেকে এখনো খুচরা খাচরা মিলিয়ে 9 শিকা মতো আছে। একটু রয়ে শয়ে খেলে কোথাও কাজ না পাওয়া পর্যন্ত এতেই চলে যাবে। গাড়িতে কোদাল কাস্তে ঝুড়িওয়ালা মানুষ আরও আছে, এদের কোনো একটা দলের সঙ্গে নেমে পড়লেই চলে। সন্ধ্যার পর গাড়ি একবার চলতে শুরু করে খুব স্পিড নিয়ে। বড় লাইনের বড় কামরা, গতির সঙ্গে তাল রেখে দোলে। বাঙ্কের উপরের প্যাসেঞ্জাররা অঘরে ঘুমায়, কেউ কেউ ঘুমায় সিটে বসে। মেঝেতে কুকড়ে মুকড়ে শুয়ে লোকজন ঘুমায় মহাসুখে, কেউ কেউ ঝিমায়, অনেকে হাই তোলে। গত রাত্রির ঝড় বৃষ্টি, জিনিসপত্রের দাম, কোথাও কোথাও বর্গা চাষাদের বাড়াবাড়ি, পুলিশের মারপিট, মন্ত্রীদের চুরিচামারি, ইন্ডিয়ার বদমাইশি প্রভৃতি বিষয়ে মন্তব্য করতে গেলে হাই তোলার চাপে তাদের কথা বেরোয় বাঁকাচোরা হয়ে। ট্রেন ছোটে। এক একটা স্টেশনে 1-8 মিনিটের জন্য গাড়ি থামে, আর তমিজের পাতলা স্বপ্ন ভেঙে যায়। কোদাল আর কাস্তেওয়ালা মানুষদের কথাবার্তা থেকে বোঝা যায় হিলির দিকে মাঠে মজুরি এখন বেশি। আবখোরা কি 12 আনা 14 আনায় উঠেছে, ঝুঁকি আছে বলেই মজুরি বেড়েছে। কেউ কেউ মনে করে যোদ্ধারদের হয়ে জন খাটাটাই ভালো, আবার কারো কারো ইচ্ছা অন্যরকম। বর্গা চাষাদের সঙ্গে ভিড়ে গেলে যোদ্ধারগুলার পাছায় ডাং মারা যায়। পুলিশকে অত ভয় পাবার কি আছে গো? ঠোল্লাগুলা অনেক মানুষের জোট দেখলেই বন্দুক ঘাড়ে নিয়ে পালায়। এইসব লোক হাই তুলতে তুলতেও আস্তে কথা বলতে পারে না, একটুতেই তাদের গলা চড়ে। তাদের কেউ কেউ আবার ঝিমাতে শুরু করে এবং ঘুমিয়েও পড়ে। তমিজের খিদে পায় এবং পাতলা স্বপ্ন কেটে গেলে মনোযোগ দিয়ে সে সবার কথা শোনে। যোদ্ধারদের ডাং না মারলে ওরা তেভাগা দেবে কেন? পুলিশের তাড়া খেয়ে কোথাও যদি টিকতে না পারে তখন না হয় কেটে পড়বে আর কোথাও। চাষা আবার নাই কোথায়? এদিকে একটু চেষ্টা করলেই এখন বর্গা জমি পাওয়া যাবে। যোদ্ধার নিজের গায়ের মানুষকে বিশ্বাস করে না। পূব থেকে দক্ষিণ থেকে আসা চাষাদের জমি দিয়ে ভাবে এরা গোলমাল করবে না। বর্গাদার চাষা হলে অবস্থা ফেরাতে আর কতদিন? তেভাগাটা হয়ে গেলে ধান বেচে যা থাকবে তার সঙ্গে কাদের কাছে জমা রাখা টাকাটা মেলালে তার ঘর ভিটা খালাস হয়। তারপর ধরো কামারপাড়ার অনেকে তো যাবার তালে আছে, সেখানে কিছু জমি রাখা যায় সস্তায়। তারপর ঘুম আর রেলের দুলনেতে তার হিসাব এলোমেলো হয়ে যায়। ঠাকুরগাঁ না নাটোর না নাচল নাকি হিলির দিকে চাষিদের মার দিলেও তাদের জোট এখনো ভাঙেনি। আর কোথাও না হোক ওদিকটাই তেভাগা হবেই। ধরো ওদিকে কোথাও যদি জমি বর্গা পায় তো গরু বাছুর কিনতে আর কতদিন। তারপর হুরমতুল্লার ভিটার পেছনে না গিয়ে তুমি চলে যায় তার নিজের খালাস করা ভিটার জমিতে। সেখানে তরি তরকারি করা যায়, আলু করো, বেগুন করো, বেগুন বাড়ির উপর মাচা তুলে লাউ করো, ঝিঙা করো, সিম করো, শশা করো। ফুলজানকে লাগানো যায় ওখানে, আর তার বেটিটা ট্রেনের দুলনিতে দুলনিতে বড় হতে থাকে, তাহলে বেটিও থাকবে তার পাশে পাশে। পাচন দিয়ে খেলতে খেলতে বেটি বসে পড়বে তার পাশে। ছোট্ট ছোট্ট হাতে ঘাস আগাছা উপড়াতে গিয়ে বেগুন চারার গোড়া কেটে ফেললেও তুমি একটুও রাগ করবে না। ফুলজানের পেটের মেয়ে তো। দেখো দেখো তোমরা, আমার হাঁটু সমান হতে না হতে বেটি আমার ক্যাঙ্কা করে জমি লিরায়। তা কুলসুম একটু রাগ করতে পারে, দাদি তো কথা একটু শোনাবেই। মাঝির ঘরের বেটি হয়ে জাল চেনে না, একটা জালের নাম কবার পারে না, খালি জমিত জমিত ঘুরে। কথা তুমি কি আর কম জানে? রাত্রি কেটে চলা ট্রেনের দোলায় তার ঠোঁটজোড়া একটুখানি ফাঁক হলে সেটাকে হাসি বলেও চালানো যায়। হাসিটা টিকিয়ে রেখে সে বলে, তুমিও তো বাপু মাঝির ঘরের বউ, বাঘার মাঝে আসিল তোমার দাদা শ্বশুর, জালের খবর তুমি কিছু রাখিস? ঘুম কিংবা তন্দ্রার মধ্যে তার ঠোঁটের হাসি নিভে যায়। ঠোঁট না নাড়িয়ে তুমি নালিশ করে, তুমি খালি থাকিস লিজের দাদা ক্লিয়া। বলতে না বলতে গাড়ির ঝিকঝিক ঝিকঝিকে বাজে নতুন আওয়াজ। কে বাজায় গো? কুসুম ছাড়া আবার কে? তমিজের বেটিকে কোলে নিয়ে কুসুম শোলক বলছে। শোলকের কথা বোঝা মুশকিল।
শোলকের টানে টানে গাড়িতে উঠে আসে তমিজের বাপ। না, তমিজের বাপ কোথায়? কুসুমের লম্বাটে মুখে বালি ঝুরঝুর করে। তাহলে তার মুখে দাড়িও গজাবে নাকি? কুসুম এমন করে ঢুলছে কেন? তমিজের বাপ কি তার সব নিন্দ আর এলোমেলো খোয়াব সব সেধিয়ে দিয়ে গেছে তার 2 নম্বর বিবির চুল ভরা মাথায়? আর কুসুম আবার শোলকে শোলকে সেগুলো দিচ্ছে তমিজের বেটির কচি মাথার ভেতরে? না গো, এগুলান ভালো নয়। ওই তো শোলকের আসর বেশ জমে উঠেছে, না হলে বৈকুণ্ঠ আসে কেন? কুসুমের গলার ভেতর দিয়ে আসা তমিজের বাপের ঘুম ঘুম কথা আর চেরাগালির শোলক শুনতে শুনতে বৈকুণ্ঠ মাথা ঢুলিয়ে তাল দিচ্ছে, কিন্তু কুলসুমের শোলকের কথা তো বোঝা যায় না। ও বৈকুণ্ঠদা, তুমি ইগলান হাবিজাবি কি শোনো গো? ঢুলতে ঢুলতেই বৈকুণ্ঠ জবাব দেয়, তোর বাপের পুস্কর ছোড়া। কিন্তু তার বাপ কোথায়? তবে এদিক ওদিক তাকালে বৈকুণ্ঠ চোখের ইশারায় দেখিয়ে দেয় কুলসুমকে। তবে বাপ কি তার ঢুকে বসে আছে কুলসুমের গতরে? বাপকে খুঁজতে কুলসুমের গতর ছাড়া তার আর উপায় নাই, আর পথ নাই, কোনো বুদ্ধি নাই। তাই তো একদিন রাতে, সেটা কবে গো? বাপ মরার দিন নাকি আরও পরে? বাপের শোকে একটা নুনের পুটলা হয়ে তুমি শুয়েছিল বাপের মাচায়। কেবল তখনই সেই একবার বাপ তার কাছে এসেছিল, কুসুমের হাতের ভেতর দিয়ে, তার উঁচু বুকের ভেতর দিয়ে, তার উরুতে ভর দিয়ে, তার কোমরে আসর করে বাপ এসে তাকে টেনে নিয়েছিল নিজের কালো কৃষ্টি গতরের মধ্যে। সেটা কবে যেন? বৈকুণ্ঠকে বাপের এই কারসাজির কথাটা বললে হয়। বাপজান তার কাছে আসে না কেন? বাপকে ধরতে হলে তাকে যেতে হবে কুলসুমের ভেতর দিয়ে, এটা কেমন কথা? বৈকুণ্ঠকে সে নালিশ দেবে। মরার পর বাপজান নিত্যি কুলসুমের কাছে আসে, তার সঙ্গে ফুসুর ফাসুর করে, কিন্তু বেটাকে তো কোনোদিন উকি দিয়েও দেখে না। বৈকুণ্ঠ দা, ওই ফকিরের বেটিক না ধইরা কি বাজানেক ধরার কোনো বুদ্ধি নাই? কিন্তু তার জবাব শোনার আগেই ট্রেনের ঝিকঝিক আওয়াজ জমাট বেঁধে ফেটে পড়ে বাজ পড়ার শব্দে। পোড়াদহ মাঠে বটগাছের ঝাঁকড়া মাথায় আগুন ধরে গেল নাকি? সন্ন্যাসীর থানে খালি ছাই আর ছাই। বৈকুণ্ঠ কি বসেছিল ওখানেই? মানুষটা বড় গোয়ার, একেবারেই সাবধান থাকতে চায় না। এই কথা ভাবতে না ভাবতে বৈকুণ্ঠ বলে ওঠে, হামা হুঁশিয়ার থাকা লাগবে কৃষকরে। এই যে গিরির ডাঙ্গা আর নিজগিরির ডাঙ্গা, এই যে গোলাবাড়ি, এগুলান জায়গা তো ওই সময় কোম্পানির পাশার ডাং মারিছিল কেটা? কত কেটা? ভবানী সন্ন্যাসীর সাথে আসিছিল আমার ঠাকুরদার বাপ, নাকি তার ঠাকুরদাই হবি? কথা শেষ করার আগেই সে ঢলে পড়ে তমিজের বুকে। বৈকুণ্ঠের সারা শরীর পুড়ে অঙ্গার। ছায়ের ভেতর থেকে তবু কি করে সে বেরিয়ে এসেছে এই পোড়া শরীর নিয়ে? তার শোলকে ভারী মাথার ওজনে তমিজের বুক টনটন করে। ঘুম ছুটে গেলে তমিজ তার পাশে শুয়ে থাকা মানুষটির হাজার ধরা পায়ের ভারী পাতা সরিয়ে দেয় নিজের বুক থেকে। তখন ভোর হচ্ছে। গাড়ি থামলো হিলি স্টেশনে। প্যাসেঞ্জাররা প্রায় সবাই নামে গাড়ি থেকে। পায়ে হাজা মানুষটিকেও বেঞ্চের তলা থেকে কাস্তে কোদাল ঝুড়ি গুছিয়ে নিতে দেখে তুমি জিজ্ঞেস করে, কামে যাও, এটি কাম পাওয়া যাবেই? তমিজের সাফসুত্র পিরান আর লুঙ্গি দেখে লোকটি একটু দুনুমনু করে, দেখা যাক। তবে তার সঙ্গীটি সাহস করে জিজ্ঞেস করে, তুমি কাম করবেন বাহে? তমিজ হু বললেও তার ঝাড়া হাত পা দেখে তাদের সন্দেহ যায় না। তাকে কিছু না বলেই তারা নেমে গেলেও তমিজ কিন্তু তাদের পিছে পিছিয়ে থাকে। স্টেশনে ভিড়। আরেকটা ট্রেন ঢুকলো। ধুতি পরা মানুষ, সিঁদুর মাথার মেয়ে মানুষ অনেক। রেল লাইনের পাশাপাশি সবাই চলছে স্টেশনের ঘরের দিকে। টিনের ছাদ পার হয়ে চলে যাচ্ছে ওপারে। সেখানে রিক্সা, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি। রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে তমিজ হঠাৎ আঁতকে ওঠে, আরে নায়েব বাবু, এখানেও নায়েব বাবু। তার নজরে পড়লে তমিজের সর্বনাশ। তাকে ঠিক তুলে দেবে পুলিশের হাতে। তাকে এড়াতে তমিজ একটু দাঁড়ালে তমিজ শুনে নায়েব বাবুর আঙুল ধরা ছোট ছেলেটির কথা, বাবা কই ইন্ডিয়া, কই বাবা? ওই তো স্টেশনের উপারে, ওই যে রিক্সা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। লোকটির কথা শুনে তমিজের ভুল ভাঙে, না এটা নায়েববাবু নয়। হঠাৎ পেছন থেকে দেখলে নায়েববাবু বলেই মনে হয়। নায়েববাবু নয় এটা নিশ্চিত হলে তমিজের কদমে হাওয়া খেলে। লোকটার আঙুল ধরা ছেলেটি ঘ্যান ঘ্যান করেই চলেছে, ইন্ডিয়া কই বাবা, ও বাবা। লোকটির বাঁ পাশে সিঁথিতে সিঁদুর লাগানো বউটা বলে, ওই তো বাবা, ওই যে। মেয়েটির কান্না বসা গলার কথা ছেলেটির বিশ্বাস হয় না। কই, সব তো একই রকম।
মায়ের চেয়ে বাপের উপর তার আস্থা বেশি। ফের বলে, ও বাবা, ইন্ডিয়া কই? লোকটি ছেলেকে আর পাত্তা না দিয়ে বউকে বলে, ইয়েটিয়ে সব বাক্সে ব্যাগে ভাগ করে রেখেছো তো? গ্রামের ভেতর দিয়ে যেতে হবে, ওদিকে চাষারা খুব উৎপাত করছে। নায়েববাবু তাহলে ইন্ডিয়ায় বিশেষ সুখে নাই। নায়েববাবু কিসিমের এই মানুষটার উদ্বিগ্ন মুখ ভালো করে দেখার লোভে তুমি যে একটু পা চালিয়ে সামনে গিয়ে তার দিকে তাকায়। লোকটি এবার কথা বলে তার পাশের সঙ্গীকে, এদিকে কিন্তু পুলিশ প্রায় টাইট করে ফেলেছে। পাঁচবিবি জয়পুর একেবারে ক্লিন। পুলিশের বাড়ি না পড়লে কি আর বুলি কোপচে কিছু কাজ হয়? সঙ্গীটি বোধ হয় ইন্ডিয়ার খবর জানে বেশি। সে জানায়, আমাদের ওদিকেও পুলিশ মার দিতে শুরু করেছে, তবে এদিককার লিডাররাও তো সব উপরে গেছে, তাই একটু টাইম নিচ্ছে, ঠিক হয়ে যাবে। পাকিস্তান ও ইন্ডিয়ার পুলিশের তৎপরতার কথা চলতে চলতেই কোমরে দড়ি বাঁধা 15-20 জন মানুষের পাল নিয়ে পুলিশ বাহিনী বীর দর্পে এগোয় একটা ট্রেনের দিকে। তমিজ দেখে মুহূর্তে গোটা প্ল্যাটফর্ম আর রেললাইনগুলো ঠিক ঠিক করছে পুলিশে। কোদাল কাস্তে ঝুড়ি হাতে লোকজন ছুটতে শুরু করে। তারা এদিক ছোটে ওদিক ছোটে, ভদ্রলোকদের গায়েও লাগে, এমনকি ভদ্রলোকদের বৌঝিদের গায়েও ধাক্কা দিয়ে তারা ছোটে। ওই হাজাপা মানুষটা আর তার সঙ্গীরা যে কে কোথায় দৌড় দিল চোখে পড়ে না। তবে পুলিশ অনেকগুলোকে ধরেছে, ওদের খুঁজতে যাওয়াটা নিরাপদ নয়। পুলিশ কিন্তু তার পাশ দিয়ে গেলেও তাকে খেয়াল করে না। হতে পারে রাতে তার কাপড় যতই দুমড়ে মুচড়ে যাক, ইসমাইল হোসেনের পুরনো জামাতেও ভদ্রলোকের দাগ খানিকটা হয়তো লেগেই রয়েছে। ওই জামার বুদ্ধিতেই তমিজ খামোখা দৌড়ায় না। দৌড়ালেই পুলিশ সন্দেহ করবে। প্ল্যাটফর্মের বাইরে একটা মালগাড়ির পেছনে এসে তমিজ দেখে এখানে মানুষজন খুব কম। মালগাড়ির ওয়াগনের নিচে বেশ কয়েকটা কোদাল কাস্তে আর ঝুড়ি পড়ে রয়েছে। কয়েকটা পাত্রনও ঠেকানো রয়েছে ঝুড়ির সঙ্গে। নজর দিয়ে ভালো একটা কাস্তে আরেকটা কোদাল পছন্দ হলে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঠোল্লাগুলো এখানে খুব পেটাচ্ছে। শালারা ঠাকুরগাঁয়ের দিকে পারে না, শোধ তুলে আমাদের এখানে এসে। রেলের নীল জামা পরা একটা কুলিকে দেখে তুমি জিজ্ঞেস করে, ও ভাই, ঠাকুরগাঁয়ের গাড়ি আসবি কখন? সেবু না, ইহা আएगा 4:15 বাজে। ও গাড়ি जाएगा दिनाजपुर तक। दिनाजपुर से फिर ठाकुरगांव का गाड़ी मिल सकता। ঘন্টা তিনেক অপেক্ষার পর প্যাসেঞ্জার ট্রেন একটা এলে একজনকে জিজ্ঞেস করে তমিজ উঠে পড়ে পেছন দিয়ে। একটু হুঁশিয়ার থাকা দরকার। তার সঙ্গে এখন কাস্তে আছে, কোদাল আছে, পাঁচনও একটা নিলেই হতো। ট্রেন চলে। ঠাকুরগাঁয়ের গাড়ি কি একটা নাম বলল কুলি, সেটা তো মনে নাই। কিন্তু গাড়ি যেখানকার হোক, তমিজকে যেতে তো হবেই। হিলির গ্রামে গ্রামে এখন পুলিশ, থাকা চলবে না। এই গাড়ি ঠাকুরগাঁয়ে না গেলে হয়তো নাটোরে যাবে। নাটোর নেমে সুবিধা করতে না পারলে সে উঠবে নবাবগঞ্জের গাড়িতে। নাচুল যাবে। ওখানে তেভাগা কায়েম হয় তো বর্গা সে একটা ঠিকই জোগাড় করে নেবে। ফসলের হিস্সা যা জুটবে তাতে প্রথমেই খালাস করে নেবে ভিটা আর ঘর। এই ভিটায় তরকারির চাষ হবে ভালো। ফুলজান খাটবে ওই জমিতে। কুলসুম পারবে না। কুলসুম তার বেটিকে শোলক শোনাবে, আর তার বেটি শোলক শুনতে শুনতে বেগুন খেতে নিরানি নিরানি খেলবে। হুরমতুল্লার কাছ থেকে জমিটা নিয়ে সেখানে আউশের আবাদ করবে। দুপা জমি। আউশের এমন ফলন সে করবে যে আমনের খন্দকে ছাড়িয়ে যাবে। ট্রেন চলে। মাঝির বেটা হলে কি হয়, তমিজ কিন্তু হুরমতুল্লার ভিটার পেছনের জমির স্বভাবটা ঠিকই ধরেছিল। প্রথমবার সেখানে আউশের আবাদ মারা পড়ল বটে, কিন্তু পরের বছর ফুলজানের জেদে ফের আউশ বোনা হলো, আর খন্দও হলো। আল্লাহ রে আল্লাহ, রূপা আমনের জমিতেও মানুষ এত ধান দেখে না। কিন্তু সেখান থেকে আর্ধেক জমিতে হুরমতুল্লাহ রাখতে পারল না, বেচে বিয়ে দিল তার পেয়ারের বেটি নবিতনকে। বুড়ার কথা, সব দোষ ফুলজানের। মাঝির বেটাকে নিকা করায় ভালো বংশের কোনো মানুষ কি তার বাপের সঙ্গে সম্বন্ধ করতে চাইবে? তাও হুরমতুল্লাহ শালা বলে ভাগ্নিটাকে বেটার বউ করে ঘরে তুলল। শর্ত ছিল একটাই, সোনামুখী হাটে তার মণিহারি দোকানটা সাজিয়ে দিতে হবে। জমি বেচার টাকাতে দোকান বড় করা যায় না। শালা তার মানুষ ভালো বলেই শুধু ওই জমি বেচার টাকা নিয়েই বেটার বউ ঘরে তুলল। এখন চাপ দিচ্ছে বাকি টাকার জন্যে। দেখা যাক এবারের বর্গা করা আমন থেকে কিছু শোধ করা যায় কিনা। আজকাল এমনকি অঘ্রাণের রোদেও হুরমতুল্লাহ অল্পেই কাবু হয়ে পড়ে। তার ঘন ঘন পিপাসা পায়। বদনা বদনা পানি খেয়েও বারবার পেচ্ছাপ করা ছাড়া আর কোনো ফল হয় না। তাই রোদ পড়লে শরীরে যতক্ষণ কোলায় হুরমতুল্লাহ পড়ে থাকে জমিতেই। ফুলজান থাকে কাছাকাছি।
পাচন দিয়ে নিরাবার ফাঁকে ফাঁকে একটু দম নিতে তাই হুড়মুতুল্লার বাধা বাধা থেকে। নিজের বেটি হলে কি হয়, নিড়ানির সময় বাপকে একটু জিরোতে দেখলেই ফুলজান ক্যাটক্যাট করে। মাঝির বেটা কয়া তা খেলা করো, মাঝির বেটা তো একদণ্ড বসে থাকে নাই, তার হাত চলিছে বাতাসের আগে। মাঝির বেটার সাথে লিকা বৈশা যার ধর্ম খালু, সে সোয়াগের মরদ আজ কয়টা বছর হয়ে গেল একটা খবর নেয় না, চারানা পয়সাও তো পাঠায় না। হুড়মুতুলার এই আক্ষেপে এক হাত তফাতে ধান গাছে কাঁপন লাগে, তাতেই তেজ ফিরে পায় সে আরও হাত তিনেক জায়গা নিরাতে পারে। তমিজের পাত্তা নাই, সে কে আজকের কথা গো। কেষ্টপালের মুখে কি না কি শুনে ফুলজান বাপকে কয়েকদিন খুব ধরল। মণ্ডলবাড়ি গিয়ে সে তমিজের খবরটা ঠিকঠাক জেনে আসুক। হুড়মুতুলা বুড়ো হয়েছে বলে তো আর পাগল হয়ে যায়নি। শরাফত মণ্ডলের সামনে মাঝি বেটার খবর নিতে গিয়ে মানুষটাকে খামোখা খেপিয়ে দেবে নাকি? ফুলজানের আবদার রাখতে কি সে মণ্ডলে যেটুকু জমি বর্গা করছে তাও হারাবে নাকি? তার সংসার আছে না, তার আরও বেটি আছে না? বুড়ো বাপের শরীরের দিকে ফুলজান ভুলেও কি একবার তাকায়? তার খাওয়া পড়া জিরানের কথা কি ভাবে? এই বাড়িতে তাকে দরদ যদি কেউ করে তো সে এক নবিতন। মেয়েটার বিয়ে দিলাম জ্যৈষ্ঠী মাসে, 6 মাসের উপর হয়ে গেল, বেটিটাকে একবার বাড়িতে আনতে পারলাম না। হুড়মুতুল্লাহ নিজের 2 বিঘা জমি বেচে শালার হাতে তুলে দিল বেটিকে। মেয়ে তার সুখেই থাকবে। শালাও তো তার বোন বোনাই ভাগ্নিদের জন্য অস্থির। পুরাদহ মেলা লাগার 3-4 দিন আগে বোনকে নায়র নিতে গরুর গাড়ি পাঠিয়ে দিয়েছে প্রতি বছর। আর এখন বিয়ে হওয়ার পর তার চেহারাই পাল্টে গেল। জমি বেচার টাকা তো নিলই, তাতেও নাকি সোনামুখী হাটে তার বেটার দোকানের সাজগোজ সম্পূর্ণ হয় না। তা হুড়মুতুল্লার পয়সার অভাব কেন? জমিটা বেচে দিলেই তো হয়। তার বেটা আছে নাকি? জমি কি সে রেখে দেবে ওই মাঝির বেটার ভোগের জন্যে? দোকান সাজাবার হাউস না মেটা পর্যন্ত জামাই তার শ্বশুর বাড়ি আসবে না, বউকেও পাঠাবে না। দোকানদার জামাই পেয়ে হুড়মুতুল্লাহ এখনো খুশি। চাষা ভুষা কামলাপাট নবিতনটার পছন্দ নয়। মেয়েটার ছিল সেলাইয়ের শখ। চাষার ঘরের মেয়ের হাতের কাজ যে এত চিকন কেউ বিশ্বাস করতে চায় না। শ্বশুর বাড়িতে সে কি সেলাই ফোড়াই করার সুযোগ পায়? মেয়েটার মনটাও বড় কোমল গো। ফুলজানের মতো মাঠে মাঠে জমিতে জমিতে ঘুরে সে একটা মদ্দা মানুষ হয়ে ওঠেনি। মেয়ে মানুষ, তার মেয়ে মানুষের মতো থাকাই ভালো। মেয়ে মানুষ জমিতে কামলা খাটলে বুক পাষাণ হয়ে যায়। আর নবিতন দুপুরে বাপ ঘরে ফিরলে সে তাকে আর জমিতে ফেরত পাঠাতে চায়নি। কে বাজান, এই শরীর লিয়া তুমি এই গনগনা ওদের মধ্যে ফির গতর খাটাবার যাবা কিসজ্ঞ? সেই মেয়েকে হুড়মুতুল্লাহ আজ একবার চোখে দেখাটাও দেখতে পারে না। এক একবার ইচ্ছে হয় দুধ তরি ভিটার পিছনের জমিটা না হয় বেচেই দিই, কিন্তু ঘরে তার মদ্দা কিসেমের খান্ডা রানী বেটি আছে না একটা, সেটা তার ঘরের শনি, বংশের ইজ্জত মারা ঘেগি মাগি। ঘ্যাট ভরা তার খালি হিংসা আর হিংসা। হুড়মুতুল্লাহ আর চোখে তাকায় দিঘির পূবের দিকে। দিঘির ঢালে নিচে এক কোণে নিড়ানি দিয়ে চলেছে ফুলজান। ফুলজানের বেটি পায়ে পায়ে উঠে গেছে দিঘির ঢালে, কাঁঠাল গাছের নিচে। এমনিতেই গাছের আন্দার, তার উপর ছুরিটা হয়েছে কালো কুচকুচে। বাপদাদার গায়ের পাকা রং। ছুরির বারও বড্ড বেশি। কে বলবে এখনো 3 বছরে পড়েনি? হবে না কেন? ফুলজান তো সুযোগ পেলেই বেটির মুখে ভাত ঠাসে। কেউ খাক কি না খাক, বেটিকে তার ঠিকই গেলানো চাই। সাধে কি ছুরিটার এরকম বার? যেভাবে বাড়ছে এর বিয়ে দেওয়ার ভারও পড়বে হুড়মুতুল্লার ঘাড়েই। মাঝির পয়দা বেটিকে বিয়ে করবে কে? আবার রাতে বিছানা থেকে উঠে ঘুমের মধ্যেই দরজা খুলে বেরিয়ে আসতে চায়। ঘুমিয়ে ঘুমিয়ে মাচার তলে ঢুকে খুটখাট করে, গুড়গুড় করে হাঁটে। দাদার ব্যারামটা পেয়েছে, বড় হতে হতে ব্যারাম আরও বাড়বে না? তখন নাতনির বিয়ে দেওয়ার দায়িত্বের গুরুভারে কিংবা নবিতানের শ্বশুরকে টাকা দেওয়ার ভাবনায় কিংবা দিনরাত পিপাসা পাওয়ার ব্যারামও হতে পারে হুড়মুতুল্লার মাথা নুয়ে নুয়ে পড়ে। দিঘির পূবে পাচন হাতে নিরাতে নিরাতে ফুলজান হুড়মুতুল্লাহকে প্রায় সেজদা দেওয়ার মতো উপুর হওয়া দেখে আঁচ করে। আবছা আলোয় বাপের চোখে সবই ঝাপসা ঠেকছে। বুড়া এখন ধান গাছ উপড়ে না ফেলে, কিন্তু বাপের সঙ্গে কথা বলতে মন চায় না তার। নবিতনের জন্যে তার সোয়াগ উতলাতে দেখে ফুলজানের এক একবার ইচ্ছা করে বাড়িতে আগুন দিয়ে জমির গোছা গোছা ধান গাছ সব উপড়ে ফেলে বেটিকে কোলে নিয়ে সে বেরিয়ে যায় যেদিকে 2 চোখ যায়। দোকানদার জামাইকে টাকা দেওয়ার জন্য বুড়ার গোয়া চুলকায়। আর বড় জামাইটা যে তার কতদিন থেকে ঘর ছাড়া, কই বুড়া তো তার তত্ত্ব তালাশ কিছুই করে না। পালপাড়ার কেষ্টপাল একদিন এদিক দিয়ে কোথায় যাচ্ছিল, হুড়মুতুল্লার দুয়ারে হাঁক দিয়ে জানিয়ে গেল কোথায়,
ঠাকুরগাঁও না নাচল না কোথায় চাষারা উৎপাত করছিল জোরদারদের সঙ্গে। পুলিশ গিয়ে মেলা মানুষকে গুলি করে সাফ করে দিয়েছে, জেলের মধ্যেও কিছু ভরেছে। তো তাদের মধ্যে নাকি এই এলাকার চাষাও আছে। কেষ্টপাল এর বেশি কিছু বলতে পারে না। ফুলজান তাই বাপকে একটু যেতে বলল মণ্ডল বাড়িতে। বাপজান, ওই বাড়িতে গেলে ব্যামাক খবরই পাওয়া যাবে। ফুলজান বুড়াকে এমনি কি তার বেটির জন্য সরিয়ে রাখা চিরা খাইয়ে দিল এক পেট। বুড়া গেলই না। তা গেলেই বা কি হতো? মণ্ডল বাড়ি পোষা গোলাম সে, গিয়ে মণ্ডলের হাগা গুয়াখান জিভ দিয়ে সাফ করে আসতো। তমিজের কথা সেখানে তোলার মতো মুরদ কি এই বুড়ার হতো? আবছা আলোয় আর আবছা আন্ধারে এখান থেকে হরমতুল্লাহকে দেখায় মোষের দিঘির দক্ষিণ পাড়ের শিমুল গাছ থেকে ছিটকে পড়া ব্যারামে বুড়া শকুনের মতো। দেখে ফুলজানের হাতও ভারী হয়ে আসে। তার হাতে পাচন একটু আগাছায় শিকড়ে বারবার খোঁচায়। খোঁচানোর গতি বড় ধীর। মাটি ও আগাছার সঙ্গে ওই পাচনের ঘষাঘষিতে শোনা যায় মণ্ডলবাড়ির কাদেরের কথা। উগলান খবর কি পুলিশ সব কয়? কত মানুষ মারে, জেলেত ভরে, উগলান হিসাব কি সব রাখা যায়? তমিজের খবর নিতে হুরমতুল্লাহ শরাফতের বাড়িতে না গেলে ফুলজান কি আর করে? নিজে একদিন চলে গিয়েছিল গিরির ডাঙায় মণ্ডল বাড়ি। কোলে তার বেটি, আর কাপড়ের কোচরে লুকোনো নবীতনের সেলাই করা কাঁথা। পালপাড়ার কোন বউ পুরনো কাপড় দিয়েছিল, পরে আর নিতে আসেনি। মনে হয় ইন্ডিয়ায় চলে গেছে। আর যদি আসেও তো ফুলজান তাকে পাঠিয়ে দেবে নবীতনের শ্বশুর বাড়ি। দোকানদার ভাতার তার নতুন কাপড় কিনে দেবে। কাঁথা না হয় নবীতন আরেকটা সেলাই করবে। কাদেরের বউ কাঁথা পেয়ে মহা খুশি। তাদের শিমুলতলার কাঁথার এত নাম। চটের উপর ওলের কাজ করা তার দাদির মসজিদ আর চারতারা আঁকা জায়নামাজ এতই সুন্দর যে দেখলেই তার উপর 2 রাকাত নামাজ পড়ে নিতে ইচ্ছা করে। কিন্তু এই চাষার মেয়ে নানা রঙের সুতায় এমন করে সব পাখি, মাছ, হাত পাখা আর ফুল বুনে রেখেছে যে একবার দেখলে আর চোখ ফেরানো যায় না। আব্দুল কাদের কিন্তু অত খুশি নয়। কেষ্টপালের কথা সে শুনে সে বলে, চাষাদের উৎপাত বন্ধ করতে পুলিশকে একটু গা ঝাড়া তো দিতেই হয়। উত্তরে আর পশ্চিমে কিছু মানুষ তো মারতেই হয়েছে, কিন্তু তাদের সবার নাম ধাম কি আর জানানো সম্ভব? তা এই নিয়ে এত হইচই করার কি আছে? এখানে পুলিশ একটা পাত দিলেও ইন্ডিয়ায় মহা শোরগোল ওঠে। আমাদের শিশু রাষ্ট্রটিকে গলা টিপে মারার জন্য ইন্ডিয়া কি না করছে। পালপাড়ায় তো আবার ইন্ডিয়ার কাগজ ছাড়া আর কিছু ঢোকে না। কেষ্টপাল বুঝে এইসব কথা খুব রাষ্ট্র করে বেড়াচ্ছে। না ভাইজান, কোনো শিশুকে গলা টিপে দম বন্ধ করে মারার সঙ্গে কেষ্টপালকে জড়াবার সম্ভাবনায় ফুলজান ভয় পায়। খুনের দায় থেকে তাকে বাঁচাতে বেকুল হয়ে ওঠে ফুলজান। না ভাইজান, তাই খালি কয়া গেল কুন্টে বলে পুলিশের গুলিত মানুষ মরিছে, তার মধ্যে হামাগরে এটিকার হবার পারে। আব্দুল কাদের আরো গম্ভীর হয়। ছোড়াটা এমনি খুব কামের আসছিল, কত সুবিধা করে দিছিলাম, কোর্টে যায় কি করলো আল্লাহ জানে। আব্দুল কাদের এবার তাকে বিদায় দেওয়ার শুভন আয়োজন করে। বউয়ের দিকে তাকিয়ে বলে, কাঁথা পছন্দ হয়েছে? কাদেরের বউ ফুলজানের বেটির হাতে একটা কাঁচা টাকা ধরিয়ে দেয়। কাদের 10 টাকার একটা নোট তার দিকে এগিয়ে ধরে। আগে না তো কিছু দিছিলাম, তমিজের টাকা। কি ভেবে 5 টাকার একটি নোট ফের এগিয়ে দেয়। রাখ। এত টাকা পেয়ে ফুলজানের বুক কাঁপে। তমিজের খবর দিতে পারে না। কাদের তাকে এত খাতির করে কেন? ফুলজান ফিরেই আসছিল। তাকে ইশারায় উঠানে ডেকে নেয় মণ্ডলের ছোট বেবি। ফুলজানের বেটিকে একটা সবরি কলা দিলে টাকাটা পড়ে যায় তার মুঠ থেকে। ফুলজান সঙ্গে সঙ্গে সেটা তুলে আঁচলে বাঁধে। বারান্দা ঘেঁষে উঠানের এক পাশে মোড়ায় বসে ছোট বেবি ফুলজানকে পিড়িতে বসার ইশারা করে। ক্যারে ফুলজান, তোর শাওরির খুনের মামলার কি হলো রে? তোর আগে স্বামী ওই বৌদাটার সাথে তোর শাশুড়ির বলে কি কি আসিল, সিকো সিকো। তোর শ্বশুর বলে দলদলার মধ্যে খালি দাপায়। হামাগরে ইটের ভাটাই রাখা গেল না, ওই জায়গাত নাকি এখন খালি আগুন জ্বলে। মনে হয় তমিজের বাপি উঠে ইগলান করে। তুই জানিস কিছু? ফুলজানকে এত প্রশ্নের জবাব দিতে হয় না। তার আগেই, তোমার খালি বেদাত কথা। বারান্দায় জোল চৌকিতে উজু করার বদনা হাতে নিয়ে বলে ওঠে শরাফত। কবরের মধ্যে আজাব হলে মরা মানুষ দাপাবি, এর মধ্যে আবার আগুন পাও কোটে? ইটের ভাটা তুলা দিয়েছে কি ভূতের ভয়ে? উগলান কথা কও, তোমার নামাজ কবুল হবি? তুমি বাপু মেয়া মানুষের কথার মধ্যে আসো কিসক? ছোট বেবির এই ধমকে শরাফত সবটা মনোযোগ নিয়োগ করে আসরের নামাজের উজু করায়। মাস কয়েক আগে বড় বেবির মরার পর ছোট বেবির তিরিং বিরিং লাফানো বন্ধ হয়েছে।
তার তেজ এখন সংহত। দুই বেবির ঠান্ডা ও গরম লড়াই থেকে রেহাই পাবার স্বস্তিতে শরাফত এখন ছোট বেবির এসব বকাঝকা অকাতরে হজম করে, বরং বহুকাল বাদে এক স্ত্রী সংসারের সুখ সে ভোগ করে তাড়িয়ে তাড়িয়ে। শরাফত ঘরের ভেতরে আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে জোরে বলে নামাজ শুরু করলে ছোট বিবি প্রাণ খুলে কুলসুমের হত্যাকাণ্ড, কেরামতের সঙ্গে তার সম্পর্ক, পাকুড়তলা থেকে পাকুড় গাছের উধাও হওয়া, চোরাবালির ভেতরে শুয়ে কুলসুমের কেলেঙ্কারিতে ক্ষুব্ধ তমিজের বাপের দাপাদাপি, সন্ধ্যা হলেই সেখানে আগুন জ্বলে ওঠা এবং এসবের ফলে তাদের ইটখোলা উঠে যাওয়া প্রভৃতি বিষয়ে নানা রকম প্রশ্ন করে এবং প্রত্যেকটি প্রশ্নের জবাব দেয় সে নিজেই। ফুলজান উঠে দাঁড়ালে তার হাতে শের তিনেক চিরার একটা পুটলি দেয়। তোক দিয়া চিরা কুঠালাম, তোর চিলা খুব ভালো হয়েছিল রে, তোর বেটি খিলাস। বলতে বলতে তার বাৎসল্য উতলে উঠে। তমিজের নামে মিলাদ পড়াস রে, যা শুনি ওদিককার খবর ভালো লয়। নতুন ধান উঠলে গত পরশে চিরা কুটার জন্য মনখানেক পানিশাল ধান পাঠিয়ে দিয়েছিল ছোট বেবি, টাকাও দিয়েছিল আগাম। মণ্ডলের ঢেকি তো সব ব্যস্ত থাকে চাল কোটায়, আর এখানে ধান মানে সব মাঝে পাড়ার বৌঝিরা। চিরা কোটার তারা জানে কি, ঢেকির পিছাড়িতে তাদের এলোমেলো পায়ের চাপে ঢেকির মুগুরটা গড়ের মধ্যে পড়ে ধাপধুপ করে। ধানটা ভাজাও তাদের ঠিক হয় না, তাদের চিরা হয় ফেটে যায়, না হয় চিটকা চিটকা হয়। মণ্ডল বাড়ির চিরা তাই কোটা হয় সব হুরমতুল্লার বাড়িতে। তা ফুলজান নিজেই শের চারেক চিরা সরিয়ে রেখেছিল, ছোট বেবি তো আর মেপে দেখেনি। বেটির জন্য রাখা চিরা খাইয়ে দিল বাপকে, বাকিটা রেখে দিয়েছে তার মাচার নিচে হাড়ির ভেতর। গুখরো সাপ বেরোবার পর তার বাপ সেই মাচায় আর শোয় না, সেখানে থাকে এখন ফুলজান। একদিক থেকে ভালোই, ওর তলায় হাত দেওয়ার সাহস কারো নাই। এখন এই পুটলিটা যে কতদিন ওখানে লুকিয়ে রাখতে হয় কে জানে। এই শের তিনেক চিরা তমিজের 4 বেলার নাস্তা, আর খ্যাতলালের গুড় হলে 3 বেলাতেই সাপটে দেবে। মাঝের বেটা মানুষটা এত খেতে পারে গো। তমিজের নামে এরা মিলাদ পড়াতে বলে কেন? এই মানুষ পুলিশের গুলিতে মরবে, অতই সোজা। মণ্ডল বাড়ির সব মানুষ চাইলেই, কালাম মাঝে চাইলে, আমতলির দারোগা চাইলেই কি আর তমিজ মরে? ফুলজানের গালে, ঘেগে, গলায়, বুকে তমিজের গরম নিঃশ্বাস এসে লাগে কত দূর থেকে। এক একবার মনে হয় কত বা বছর পার হলো। আবার কখনো কখনো চমকে ওঠে, সারা গা তার গনগন করে তমিজের নিঃশ্বাসের শিখায়। শিখাতেই হয়তো ফুলজান চমকে উঠে তাকায় একটু দূরে, হুরমতুল্লাহ সেখানে বসে বসে ঝিমাচ্ছে। মগরবের রক্ত গেল, বসা টুপ পারো। ফুলজানের শুকনা গলা শুনে আকাশের দিকে মুখ তুলে হুরমতুল্লাহ ফের সচল হয়ে ওঠে। আজ বুঝি পূর্ণিমা। তামাম ধান ক্ষেতের উপর যেন চালের পিটুলি দিয়ে লেপে দেওয়া হয়েছে, আর চাঁদ থেকে দুধ পড়ছে, তাই সারাটা ধান ক্ষেত জুড়ে দুধের হালকা সুবাস। ফুলজানের বেটিটা এতক্ষণ না খেয়ে আছে, দুধের গন্ধে তার নিশ্চয়ই খিদে পাচ্ছে। দুধ দিতে না পারুক, কাউনের চালের ভাত তো দুটি মুখে দিক। নিড়ানি দিতে দিতেই সে বলে, ঘরত যা, তোর বেটের খিদা না গেছে না? বুড়ার খেয়াল শুধু তার বেটের খিদার দিকে। কার্তিক মাসে 2টো কাউনের চালের ভাতই তো খায়, বুড়ার তাও সহ্য হয় না। বাপকে ভালো মতন একটা খুচা দিতে তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। জবাব দেয়, কাম থুয়া উঠি ক্যাঙ্কা কইরা, ব্যান থেকে তো মেলা মানুষ যায় বিন্দিয়া, কাম আগায় থুই, কাম তো আমার করাই লাগবি। তার মেয়ের খিদের কথা বলে হুরমতুল্লাহ আসলে খোঁচা দিয়ে ফেলেছে ফুলজানের পেটে। ফুলজানের নিজেরই বেজায় খিদে পেয়েছে বলতে গেলে দুপুরে ভাত খাওয়ার কিছুক্ষণ পর থেকে। কাউনের চালের খসখসে ভাত হজম হয়ে পেট তার সেধিয়ে গেছে পিঠ বরাবর। বাড়ি ঢুকে খেতে তো হবে সেই কাউনের ভাতই, তাও এই বেলার খোরাকি আধ পেটার বেশি নয়। খেসারির ডাল থাকলে ভাতটা নরম হয়, ঘরে খেসারি পর্যন্ত নাই। খেসারির ডাল ছাড়াই খসখসে কাউনের ভাতের ভাবনাতেও তার খিদে এতটুকু কমে না। তখন সবটা মন দিতে হয় নিড়ানির দিকে। কিন্তু বেটির জুলুমে কামের দিকে মন দেওয়ার জো আছে তার। মেয়েটা তার কথা কয় কম, এই বয়সে ছেলে মেয়েদের তুলনায় অনেক কম, কিন্তু স্বভাবটা বড় ছটফটে। কোথাও এক মুহূর্ত বসে থাকতে পারে না, সবসময় এদিক ওদিক করছে। এই তো কিছুক্ষণ আগে বেশ খেলছিল মায়ের পাশে বসে, আবার এখন মায়ের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে, ও মা খিদা না গেছে, ভাত খামু। কথাটা একবার বলে মায়ের মাথায় হাতের চাপ দিয়ে তাগাদা দিতে লাগলো। তবে এখন ওকে ভাত দেওয়া চলবে না, এখন খেলে রাত না পোহাতেই বিছানায় শুয়ে বেটে ঠেলতে শুরু করবে ফুলজানকে।
একবার মাত্র, মা ভাত খামু বলে সে অবিরাম ঠেলা দিতেই থাকলে ফুলজান কিছুতেই কথা না বললে কিংবা তার ঘুম না ভাঙলে মাচা থেকে উঠে বেটি তার ঢুকে পড়ে মাচার নিচে। তমিজকে খুঁজতে পুলিশ এলে ওখানে গুখরা বেরিয়েছিল মাটির নিচে নাকি আরও সাপ থাকতে পারে। ফুলজানের ভয় করে, না এখন বেটিকে কিছুতেই ভাত দেওয়া চলবে না। ফুলজান তাই মাথা থেকে ঝামটা দিয়ে সরিয়ে দেয় মেয়ের ছোট ছোট হাত দুটো। তাতে ঝামেলা বরং বাড়ে। বেটি তার সোজা হাঁটা দেয় দিঘির ঢালের দিকে। মোষের দিঘির উঁচু পাড়ে লম্বা তালগাছের নিচে পুরনো উইঢিবিতে ওঠার ঝোঁকটা তার একটু বেশি। উইঢিবির সামনে হাত তিনেক জায়গা। হুরমতুল্লাহ মাঝে মাঝে মগরেবের নামাজ পড়ে ওখানে। নিচেই খাড়া পাড়, সেখান থেকে পা হড়কে গেলে গড়িয়ে পড়বে পুকুরের পানিতে। তখন ফুলজান তাই নিড়ানি বন্ধ রেখে বেটিকে ধরতে ছোটে দিঘির ঢালের উপর দিয়ে। হুরমতুল্লার মতিগতি ফুলজানের ভালো ঠেকে না। ভাগের ধান অনেকটা সে আছে বেচার তালে। মনে হয় মণ্ডলের গোলাতে সব ধান তুলে দিয়ে নগদানগদি টাকা নিয়ে বুড়া সোজা হাঁটা ধরবে সোনামুখের দিকে। নবীতনের শ্বশুরের হাতে দোকান সার যাবার টাকা মিটিয়ে দিয়ে পুরাদহ মেলার সময় পেয়ারের বেটিকে নায়র নিয়ে আসার অনুমতিটা আদায় করবে। ছোট বোন ফালানিটা সেই কবে গেছে নবীতনের শ্বশুর বাড়ি। তাকে বাড়ি আনার ব্যাপারে বুড়া কিন্তু চুপচাপ। সেখানে নাকি সে মহা সুখে থাকে। তা তাদের এত পয়সা, বউয়ের বোনকেও রাখে দুধে ভাতে, আর বউয়ের বাপের কাছ থেকে বেটার দোকান সাজাবার খরচ রেয়াত করে না। ইজ্জতের দামাদের দোকান সাজাবার ব্যবস্থা করলে কয়েকটা মাস যে গোষ্ঠী শুদ্ধ তাদের কাউনের চালের ভাত খেতে হবে, এমনকি মাসখানেক আধ পেটা কাটাতে হবে, সেদিকে হুরমতুল্লার কি কোনো খেয়াল আছে? তা বাপ চাইল আর ফুলজান তাই হতে দিল। আজ তো তার জমিতে আসার কথাই ছিল না, কিন্তু সারাটা দিন বিছানায় কাঁথামুড়ি দিয়ে শুয়ে হুরমতুল্লাহ মেলা আসিচ্ছে, বেটিটা ঘরত আনবার পারমু না বলে বিলাপ করতে থাকলে ফুলজানের আর সহ্য হয় না। তাই এখন সে জমিতে এসেছে খন্দের পরিমাণ আন্দাজ করতে, তারপর দেখা যাবে বুড়া চুপচাপ ধান বেচে কি করে। সন্ধ্যার ঠিক আগে ফুলজান এসে দেখে মোষের দিঘির উঁচু পাড়ে তালগাছ তলায় উইঠিবিটা পেছনে রেখে নামাজ পড়ছে হুরমতুল্লাহ। সেজদা দিয়ে অনেকক্ষণ সে মাথা না তুললে ফুলজানের বুক ঢিপঢিপ করে। বাপজান তার বেহুশ হয়ে গেল না তো? আজ দুপুর থেকে তো কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিল। পেয়ারের বেটির জন্য বিলাপ করার ফাঁকে ফাঁকে কয়েকবার পেচ্ছাপ করতে উঠা ছাড়া আসরের ওয়াক্ত পর্যন্ত তো সে শুয়েই কাটিয়েছে। বাপজানের আবার এদিক ওদিক কিছু হলো না তো? কিন্তু সেজদা থেকে উঠে হুরমতুল্লাহ ফের সেজদা দিলে বাপের শারীরিক সুস্থতা সম্বন্ধে নিশ্চিন্ত হলে ফুলজানের গা জ্বলে। বুড়ার আবার নামাজ বন্দেগি কিসের? সেজদায় উপর হয়ে কি দোয়া পড়ে, না নবীতনের শ্বশুরের জন্য টাকা জোগাড়ের ফন্দি আটে? মোষের দিঘির উঁচু পাড়ে তালতলায় নামাজ পড়ে হুরমতুল্লাহ, আর জমির ধারে ধারে ঘুরে ফুলজান। পিছে পিছে হাঁটে তার বেটি। চারিদিকে ধান জমি, পাকা আধ পাকা আমনের ক্ষেত, প্রায় সব জমির ধানে পুরুষ্ঠ শীষ। দেখে দেখে চোখ ভরে যায়। তবে তাদের জমিতে খন্দের পরিমাণ আন্দাজ করতে হবে হুরমতুল্লাহর সঙ্গে। তার মুখ দিয়ে ধানের পরিমাণ কত হতে পারে তা স্পষ্ট শুনে নিতে হবে, তবেই না বুড়া এদিক ওদিক করতে ভয় পাবে। মেয়েকে কোলে তুলে আলের উপর দিয়ে হেঁটে মোষের দিঘির ধারে গিয়ে দেখে দিঘির পাড়ের উপর হুরমতুল্লাহ নাই। নামাজ পড়ে সে এর মধ্যেই কোথায় গেল? তার পাচন পড়ে আছে দিঘির ঢালে পুবের জমির পাশে। তাহলে বাপজান বোধ হয় জিরাতে গেছে, কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। জমির পাশে বসে জিরাতে ইচ্ছা করে ফুলজানেরও। শরীরটা বড় অস্থির লাগে। একটু ঠান্ডা পড়েছে, গায়ে এন্ডির চাদরটা জড়ালে গরম লাগে, আবার খুলে ফেললে শীত শীত করে। এর উপর তার বেটির উৎপাত। মায়ের মাথায় ছোট ছোট হাতের চাপ দিয়ে ভাত খাওয়ার লালচ জানাতে শুরু করেছে বেলা ডুবতেই। চোখ গরম করে ফুলজান তার দিকে তাকালে এসে বলে, ভাত খামু। দুপুরে ফুলজান কচু শাক তুলেছে মেলা। কচু শাকের ভেতর কাউন দিয়ে ঘাটি করেছে একটা। দুপুরে খেয়েছে, রাতের জন্য আছে। তা দুপুরে অনেকদিন পর কচুর শাকের নরম ঘাটি পেয়ে সবাই অনেক খেয়েছে। এত তাড়াতাড়ি তো খিদে পাওয়ার কথা নয়। বেটির উপর ফুলজানের রাগ হয়। সে আরেকবার ভাত খামো বলতেই ফুলজান তার পাছায় দুটো ও দুই গালে গোটা তিনেক চড় মারে। আরও চড় মারতে তার হাত উঠেছিল, কিন্তু মেয়ে কাঁদতে কাঁদতে ছোটে মোষের দিঘির উঁচু পাড়ের দিকে। এই বুঝি তালতলায় ওই ঢিপির দিকে চলল। ওখান থেকে ছড়িটা বুঝি পড়েই গেল পুকুরের পানিতে। ফুলজানা ছুটল চড়াই ভেঙে। বেটির তার কয়দিন হলো ঝোঁক হয়েছে ওই ডিবির উপর চড়ার,
তাই কি কেউ পারে? ওর উপর উঠতে গেলেই পা পিছলে পড়ে যাবে সামনের ছোট জায়গাটায়, সেখান থেকে গড়িয়ে একেবারে দিঘির পানিতে। ফুলজান তাকে ধরে ফেললো ওই ঢিবির নিচেই। এই একটুখানি সময় তাকে উৎকণ্ঠায় রাখার জন্যে তার রাগ উস্কে ওঠে এবং রাগটা ঝাড়ে বেটির পিঠে কষে কয়েকটা কিল মেরে। আরও মারার জন্যে হাত উঠাচ্ছিল, কিন্তু এবার তার হাত নেমে যায় বেটির নালিশ শুনে। কাঁদতে কাঁদতে নোনতা পানি জড়ানো গলায় মারে মারে বলে সোজা উত্তর পশ্চিমে তাকিয়ে মেয়ে তার নালিশ করে কার কাছে? কম কথা বলা বেটির তার নালিশ করার খাসলত তো একেবারেই নাই। তাহলে দেখো মা মারে। শুনে বেটির নজর অনুসারে ফুলজান তাকায় সামনের দিকে। দিঘির ঠিক ওপারেই হুড়মুতুল্লার বর্গা করা ধানের জমি। তারপর বেশ কয়েক বিঘা ফাঁকা জমির পর বাঙালি নদীর রোগা স্রোত। 2 বছরে প্রায় বুঝেই এসেছে, না সেখানে তো কেউ নাই। তার একটু পশ্চিমে কাতলাহার বিলের উত্তর সিথান, সেখানে আসমান থেকে ঝোলে গোল চাঁদ। কাতলাহারের উত্তর সিথানে কোনো বড় গাছের বাধা না পেয়ে চাঁদ নেমে এসেছে একটু নিচে। চাঁদের আজ এ কি হাল হয়েছে গো? পরশু না পূর্ণিমা ছিল? হ্যাঁ পরশুই তো, নাকি তার আগের দিন? এই কয়েকদিনে চাঁদের গতর একটু রোগা হয়েছে। তা পরশুও তো চাঁদের ঘন করে আউটানো দুধে সয়লাভ হয়ে গেছিল মুল্লুকের আমন ধানের জমি। ওই দুধ চুমুক দিয়েই তো আমনের শীষে দুধ জমলো ঘন হয়ে। আর এই 2 দিনে চাঁদের একই ব্যারাম হলো গো। তার গায়ের রূপার বন্য হয়ে গেছে কালচে লাল। গতর থেকে হলদেটে আভা মুছেই গেছে। চাঁদের সবটা গতরে কেমন কালচে লাল দাগ। হায় আল্লাহ, চাঁদের এই হাল হলো কি করে গো? হরেন ডাক্তার, না হরেন ডাক্তার নয়, প্রশান্ত কম্পাউন্ডার হলে মনে হয় ধরতে পারত। নাকি ওই কম্পাউন্ডারই শয়তানি করে ফুলজানের ব্যাটার গায়ের ছোঁয়া বাঁচাতে তার বিমারি মুখটাকে ছুড়ে দিল এই কৃষ্ণপক্ষের চাঁদের দিকে? না, তাই বা কি করে হয়? তার ব্যাটার গালে কি এরকম শুকনো রক্তের ছোপ ছোপ দাগ ছিল? তাহলে কি মণ্ডলের ছোট বিবির ভয়টাই ঠিক? গা ছমছম করলেও ওই ভয়টাই ভর করে ফুলজানের মাথায়। তুমি যদি সত্যি সত্যি পুলিশের গুলি খায়, তবে সে নিজে বউকে ছেড়ে অত উপরে চড়ে বসে কোন আক্কেলে? তবে মাঝি বেটার দেমাগটা তো বেশি। শ্বশুর বাড়িতে দিনমান কাম করবে। শ্বশুরের জমির লোভ তার 16 আনার জায়গায় 18 আনা, কিন্তু শ্বশুর বাড়িতে বাস করতে তার গোয়া কামড়াবে। তাহলে তার থাকার জায়গা আর কোথায়? মাঝিপাড়ায় গিয়ে সে উঠতে পারবে? ওই অপয়া ঘর ভেঙে কালাম মাঝি ওখানে পাকা মসজিদের ভিত দিয়েছে। মাঝিপাড়াতেই আরেকটা মসজিদ করার একটু কথা নাকি উঠেছিল। তা কুলসুমকে বাঁচাতে গিয়ে কালাম মাঝির ওই যে জখমটা হলো, এরপর সে প্রায় নুলা হয়ে পড়েছে। হাতে ব্যথা নিয়ে হেঁটে হেঁটে মসজিদে যেতে তার ভারী কষ্ট। তার কষ্ট দেখে মাঝিপাড়ার মানুষ মন খারাপ করে। আর ওই কুফা ঘরটা ভেঙে মসজিদ করলে বরং মাঝিদেরই ভালো হবে। কালাম মাঝি বাড়িটিও পাকা করার আয়োজন করছে, কিন্তু আল্লাহর ঘর পাকা না করে তার নিজের বাড়িতে সে ইট বসায় কি করে? কিন্তু তমিজ ওখানে গিয়ে উঠতে তো আর পারে না। তাই কি সে গুলি খাওয়া মুখে এসে ঢুকে পড়েছে গোলগাল চাঁদের গতরে? তাই কি চাঁদটাকে এমন ভুতুরে দেখায়? তমিজের ভাবনায় ফুলজানের ভয় একটু কাটে। ওই ডাকাবুকো মানুষটা জেতা হোক মরা হোক, থাকলে বুকে একটু বল পাওয়া যায়। চাঁদের নিচে বড় গাছ একটাও নাই। পাকড় গাছ তো গেছে অনেকদিন আগেই, আর যেগুলো ছিল সব পড়ে গেছে। বৈকুণ্ঠ মরল ওই ঝড়ের রাতে। এখন সেখানে খালি ঝোপ আর ছোট ছোট গাছরা। উত্তর সিথান জুড়ে আর দেখা যায় আলো। মানুষ কয় সন্ধ্যার পর পাকড়তলায় এখন খালি আগুন জ্বলে। তবে এখন তো ফুলজানের ভয় খানিকটা কেটেছে। আলোর দিকে কিছুক্ষণ দেখেই বুঝতে পারে আসলে ওই ঝোপে আর গাছরাগুলোতে জ্বলছে ঝাঁকঝাঁক জোনাই পোকা। ঝোপের উপরে ছেড়ে যাওয়া ইট খোলার পরে থাকা নষ্ট ইটের সারিতে জোনাকি একবার জ্বলে, ফের নেভে। তারা নিভলে ফের জ্বলে ওঠে একটু নিচেকার জোনাকির ঝাঁক। উপরের জোনাকি ফের আরও উপরে উড়ে জ্বলে ওঠে দ্বিগুণ তেজে। মনে হয় এত বড় জায়গা জুড়ে সমস্ত ঝোপঝাড় তারা নিজেদের আগুনের ডানায় ডানায় উড়িয়ে নিয়ে যাবে অনেক উপরে। এখন ফুলজানের মনে হয় এখানে না থাকাই ভালো। কৃষ্ণপক্ষের এই রাত্রে মেয়েকে সামনে নিয়ে সে দাঁড়িয়ে রয়েছে মোষের দিঘির অনেক উঁচু পাড়ে। আরও অনেক অনেক উঁচু এক ঠেঙে তালগাছের নিচে উই ঢিবির সামনে। এখান থেকে উত্তরে একটু উত্তর পশ্চিমে এসব কি দেখা যায়। একবার মনে হয় এসব তার চেনা, আবার গা শিরশির করে। আসলে কি সে কিছু ধরতে পারে? ও বাপজান,
বলে বুক ফাটিয়ে ডাকতে গেলে ফুলজান টের পায় তার সব আওয়াজ আটকে গেছে তার ঘ্যাগের মধ্যে। গলা পর্যন্ত স্বর আর আসে না। এখন তার বেটির কান্নাও থেমে গেছে। এখন ফুপানোটা শুধু সামলাতে পারছে না। নিয়মিত বিরতি দিয়ে তার ফুপানির আওয়াজে ফুলজান এখনও দাঁড়িয়ে থাকার বল পাচ্ছে। বেটির ফুপানোর শেষ দিকের টানে ফুলজানের মনে পড়ে তার বাপি একদিন বলেছিল বড় বড় গাছ সব না থাকায় ডালহারা, পাতাহারা, গাছহারা এবং বড় গাছের আন্ধার কোনা ঘুপছিয়ে হারা সব জোনাকি এখন ছড়িয়ে পড়েছে ঘাসের উপর, ঝোপঝাড়ে আর ছোট গাছটার নরম সরম ডালে। কিন্তু ফুপিয়ে সব কান্না বার করে দিয়ে বেটি তার চুপ হয়ে গেলে সব একেবারে সুমসাম হয়ে যায়। ফুলজানের মনে হয় বেটিও তার চুপ। এই সুযোগে জোনাকির ঝাঁকের আলো অত দূর থেকে তার নাড়ি টিপে টিপে তার ভয় ডর সন্দেহ সব ঠিক শনাক্ত করে ফেলেছে। তার ডান হাতের কবজিতে সুরসুরি লাগে। ফুলজানের বেটি হঠাৎ করে বলে, হ্যাসেল জলে। শুকনা অশ্রুর নুনের খাড়ে তার গলার রুখা শোনায়, মা হ্যাসেল জ্বলিচ্ছে। ফুলজান তখন দেখতে পায় জোনাকির ঝাঁক পাখায় পাখায় আগুন নিয়ে গোটা পাকড়তলাটাকে একটু একটু করে তুলতে তুলতে নিয়ে যাচ্ছে ওই ভুতুরে চাঁদের দিকে। নাকি চাঁদটাই জোনাকির টানে নেমে এসেছে একটু নিচে, জোনাকির ঝাঁকের কাছাকাছি। জোনাকির তাপে তাপে আঁচে আঁচে এমনকি ধোঁয়ায় ধোঁয়ায় চাঁদের গতর থেকে লালচে কালো ছোপ উঠে যাচ্ছে। সেখানে এখন খালি ঘন কালচে রক্তের ছোপ ছোপ দাগ। জোনাকের হেসেলের তাপে কি ওটা অঙ্গার হয়ে যাবে না তো? মা হ্যাসেলের ভাত চড়াছে। আধোবুল মুছে পরিষ্কার জবানে ফুলজানের বেটি বলে, ভাত রান্দে। তাই তো, বেটি তার মিছে কথা কয়নি। চাঁদের নিচেই জোনাই পোকার জালে জালে চাঁদের উপর সেদ্ধ হচ্ছে আউশের রাঙা চাল। পানসে লালমার উপচে পড়তে না পড়তে আগুনের আলো হয়ে তাই গড়িয়ে পড়ছে কাতলাহারের উত্তর সিথানে। দেখে আর ফুলজানের বেটি নিঃশ্বাস নেয় জোরে জোরে। বেটিকে ভাতের বাসনা পায় নাকি গো? আল্লাহ তাই যেন পায়। জোনাকির শিখায় চাঁদের উপর সেদ্ধ আউশের চালের ভাতের গন্ধে সে পেট ভরাক। ভালো করে পেটটা ভরলে ঘরে ফিরে তাকে আর ভাত খেতে দিতে হয় না। আবার রাত না পোয়াতে জেগে ওঠে কিংবা ঘুমের মধ্যেই ভাতের জন্যে মাচার নিচে সে ঘুরঘুর করবে না। কচু পাতা দিয়ে ঘাটা কাউনের চালের ভাতটা থাকলে বরং কাল এক সন্ধ্যা চলে যাবে। ও মা! কিছুক্ষণের মধ্যে ফুলজানের নাক মুখ মাথা গলা ঘ্যাগ সব ভরে ওঠে ভাতের গন্ধে। ক্যাটা কই মিশা কথা। আউশের চালের সেদ্ধ হবার ঘেরান চারিদিকে মম করে, আবার মনটা খুঁতখুতো করে। এই আউশের চালের ভাতের গন্ধ বুক ভরে নেওয়ায় কি পেট ভরে? খিদা কি তার দূর হবে? আর এই সুবাস একবার পাওয়ার পর কচুর পাতার সঙ্গে কাউনের ঘাটি কি আর মুখে রুচবে? কিন্তু সেই গন্ধ শুকার আশ তো ফুলজানে মেটে না। ভাত খামো, ভাত রান্ধিচ্ছে, মা ভাত খামো। এর মানে বেটির পেট তার খালি রয়ে গেছে। কোনো ঘ্যানঘানিনি ছাড়াই মেয়ের এই আবদার তার রুখা গলায় শোনায় দাবির মতো। খালি পেটে গলায় এত তেজ ছুরিটা পায় কোথায় গো? ফুলজানের জানটা কাঁপে। মানসে কয়, পাকড়তলা চোরাবালির ভেতর তমিজের বাপ নাকি মাঝে মাঝে গা মুচড়ায়। ওই মানুষটাই এসব কারসাজি করছে না তো? বেটার ঘেগি বউটাকে তার পছন্দ হোক চাই নাই হোক, নিজের বংশের একমাত্র নাতনিকে দেখার আশায় ভাতের সুবাসে তার জিওটা ঠান্ডা করার জন্যে তমিজের বাপই হয়তো ঝাঁকঝাঁক জোনাই পোকার বুকে ফু দিয়ে হেসেল জ্বালিয়ে দিয়েছে। চোরাবালি থেকে নাতনিকে দেখতে দেখতে বেটার বউকে নিশ্চয়ই সে দেখতে পায়। ফুলজান শরম পায় এবং তাড়াতাড়ি করে শাড়ির আঁচল তুলে দেয় মাথার উপর। একটু বেশি করেই টানে, কি জানি তাকে বেপর্দা দেখে শ্বশুর যদি ঘুম ঘুম গলায় একটা শ্লোক বলে তাকে শাসন করে। মুন্সির শ্লোক ফুলজান আগে অনেক শুনেছে। পুরাদহ মেলায় মজনুর শ্লোক, ভবানী সন্ন্যাসীর নামে কত শ্লোক শুনেছে। তা এসব তার মনে থাকে না, কোনোদিন নিজে নিজে আওড়ায়নি পর্যন্ত। তমিজ তাকে এত সব কথা বলতো, কিন্তু শ্লোক শোনায়নি কখনো। তার 2-4টা শ্লোক জানা থাকলে না হয় ফুলজান তাই জপত মনে মনে। তমিজের বাপ হয়তো তাতে একটু ঠান্ডা হতো। কিন্তু বেটি তার এরকম শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে কেন? এই ছটফটে মেয়েটা এতক্ষণ ধরে এরকম স্থির চোখে তাকায় কি করে? নিজের মেয়ে তার দেখতে দেখতে শেয়ানা হয়ে যাচ্ছে নাকি? সত্যি তার বেটি তো। বেটিকে ভয় পেয়ে তার অচেনা হয়ে যাওয়া ঠেকাতে এবং তাকে খানিকটা বশ করতেও বটে নিজের হাঁটু জোড়া মাটিতে রেখে ফুলজান 2 হাতে জড়িয়ে ধরে মেয়েকে। মেয়ের ছোট ঘাড়ে সে ঠেকায় নিজের ঘ্যাগ এবং তার ছোট মাথায় রাখে নিজের চিবুক।
চিবুকে শিরশির করে ওঠে বিজবিজ আওয়াজ। তুমিজের বাপ নিশ্চয়ই তার উপর আসর করে নাতনির মাথার ভেতর ঢুকিয়ে দিচ্ছে তার জানা অজানা মুন্সির পাওনা শোলক। ফুলজান আস্তে করে বলে, বাড়ি চল মা, ভাত খাবো না। ভাত খাবার কথাতেও মেয়ে সাড়া দেয় না। তার ছোট ছোট কালো কুচকুচে পা দুটো সে শক্ত করে চেপে রাখে মাটির উপর। বেজায় গুয়ার ছুরি গো। হুরমতুল্লাহ যে বলে মিছা কথা নয়। এই মাঝির বংশের মানুষ বড় একরুখা। মাছ ধরা হলো এদের কুল পেশা। মাছের মতোই ঝাঁক ধরে থাকে। নদীর স্রোতের সঙ্গে এদের খাতির। স্রোত যেদিকে চলল তার সবাই ছুটল সেদিকেই। আবার স্রোতের সঙ্গে বিবাদ করতেও শালাদের বাধে না। কেমন না, স্রোতের উল্টো দিকে চলতেও এরা মাতে সমান তালে। উজানে তো উজানে, ভাটায় তো ভাটায়। বিলের ওপারে গিরিডাঙ্গার মাঝিরা একজোট হয়েছে কি আজ থেকে? এরা ছিল সব মুন্সির সাগরেদ, তারই পেয়ারের মানুষ। কোন সেপাইয়ের গুলিতে সেই মুন্সি মরে ভূত হয়েছে সে কি আজকের কথা? তখন এই তমিজ তো তমিজ, তমিজের বাপ তো তমিজের বাপ। তার দাদা বাঘার মাঝিরও জন্ম হয়নি। বাঘার মাঝির দাদা নাকি তারও দাদার জন্ম হয়েছে কি হয়নি, হলেও সে তখন গিরিডাঙ্গায় নতুন মাটি ফেলা ভিটায় কেবল হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। তখন গোড়া সেপাইয়ের বন্দুকের গুলিতে খুন হয়ে মুন্সি তার গলার শেকল আর হাতের মাছের নকশা আঁকা পানটি নিয়ে উঠে পড়ে পাকুর গাছের মাথায়। সে কি আজকের কথা? মাঝির গোষ্ঠীর কুষ্টি জানতে বয়ে গেছে ফুলজানের। তবে লোকে বলে সেই পাকুর গাছ থেকে মুন্সি নাকি বিল শাসন করছে সেই থেকে। রাতে তার পোষা গজারের ঝাঁক তারই হুকুমে ভেড়ার পাল হয়ে হাবুডুবু খেতে খেতে সাঁতার কেটে বেড়ায় তামাম বিলের উপর। তা পাকুর গাছ হারিয়ে গেলে মুন্সির আড়স এখন কোথায় উধাও হয়েছে কে জানে। মুন্সির জায়গা কি এখন দখল করেছে তমিজের বাপ? তবে কিনা মানুষটা নাকি একটু হাতে কিসিমের। তার যেমন খাওয়ার লালচ, গজার মাছগুলোকে কেটে কুটে জোনাকের হেসেলে চড়িয়ে দিয়েছে হয়তো ওই মানুষটাই। আর গুলি খাওয়া গতটা মেলে দিয়ে গোল চারটা কি রান্নার সুবিধা করে দিল। ফুলজান নিশ্চিত হয় তার বেটি এখন গজার মাছের মাখা মাখা করে রাধা ঝাল সালনের সুবাস পাচ্ছে। নইলে শুধু ভাতের গন্ধে এতক্ষণ হাঁ করে নিঃশ্বাস নেওয়া ছুরি তো সে নয়। এখন ভাতের গন্ধ আর মাছের গন্ধের কথা না হয় বোঝা গেল, কিন্তু ফুলজানের বেটির মাথার ভেতরে বিজবিজ করে কি? তাহলে এর মাথার এই বিজবিজ আওয়াজ থেকে কথার কুশি বেরোবে? সেটাকে শুলোকে গেঁথে তুলবে কি এই সখিনাই? ভাত খাওয়া ছাড়া ছুরি আর বোঝে কি? এ কি আর শোলক গাঁথতে পারবে? কে জানে কি শোলক গাঁথবে। এখন মুন্সি নাই, তার পাওনা শোলকের কোনো টুকরাও কি আর সখিনার মাথায় গুনগুন করতে পারবে? শোলক গাঁথার ক্ষমতাও তো তমিজের বাপের ছিল না। এদিকে মুষের দিঘির উপার থেকে মনে হয় পাথারের উপার দিয়ে শোনা যায় হুরমতুল্লার কাশি ধসা গলার ডাক, ফুলজান, ও ফুলজান। ফুলজান একটু চমকে উঠলে তার নজর কাঁপে। দেখা যায় বিলের উপর ধীরে ধীরে ওড়ে মণ্ডলবাড়ির শিমুল গাছের বকের ঝাঁক। হেসেলের আগুনের ভয়ে তারা ওদিকে ঘেঁষে না, কিন্তু বিলের উপর দিয়ে তারা আস্তে আস্তে উড়াল দিতে থাকে এপারের দিকে। একটু ঘুরে এই বুঝি তারা এসে পড়ে মুষের দিঘির উপর। ভয়ে ফুলজান উঠে দাঁড়ায়, বিটির ঘাড় ধরে ঝাঁকায়, সখিনা, ও মা, চল বাড়ি চল। বকের ঝাঁক হুরমতুল্লার ঝাপসা চোখেও আবছা ছায়া ফেললেও ফেলতে পারে। লালচে কালো কুয়াশা চুয়ে আসে তার বেকুল ডাক, ও ফুলজান, ফুলজান। ফুলজান সাড়া দেবে কি করে? মেয়েকে নড়াতে পারে না। মোষের দিঘির উঁচু পাড়ে লম্বা তালগাছের তলায় পুরনো ওই টিভির সামনে খটখটে শক্ত মাটিতে পাজোড়া জোরে চেপে রেখে ঘাড়ের রগ টান টান করে মাথা যতটা পারে উঁচু করে চোখের নজর সানাতে সানাতে সখিনা তাকিয়ে থাকে কাতলাহার বিলের উত্তর সিথানে যখন চাঁদের নিচে জ্বলতে থাকা জোনাকির হ্যাসেলের দিকে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। গল্প ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলটিকে সমৃদ্ধ করতে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আমাদের গল্প পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।